আমি একটু রেকর্ডিংটা অন করে নিই যাতে পরে যারা জয়েন করবে তাতে পেয়ে যাবে। ওকে, চলো, ঠিক আছে। তো দেখো আমরা আজকে যেটা শুরু করছি, আমরা আচ্ছা প্রত্যেকে আমি একটু পেজ নাম্বারটা বলি। টেক্সট বুকে সকলে চলে আসো, তোমাদের টেক্সট বুকের আমাদের যে টেক্সট বুক সেই টেক্সট বুকের 75 নাম্বার পেজে চলে আসো। হ্যাঁ, যদিও যদি টেক্সট বুকের না থাকলেও পিডিএফ তো শেয়ার করেই দিচ্ছি, মানে স্ক্রিনে তোমাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বুকের 75 নাম্বার পেজ। তো আমি যে যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো একটু হাইলাইট করে নাও। এটা এই যে যে পার্টটা আমরা আগে একটু শেষ করে নিই, এটা হচ্ছে টোটালি থিওরিটিক্যাল পার্ট। তো থিওরিটিক্যাল পার্টে খুব বেসিক বেসিক কিছু জিনিস আছে, সেগুলো একটুখানি কুইক আমরা একটুখানি রিভিশন দিয়ে নিই, দিয়ে নিয়েই আমরা আমাদের মেইন টপিকে, যেটা আমাদের মেইন জিনিস সেটাতে ঢুকবো। তো এটাও ইম্পর্টেন্ট, সবগুলোই আমাদের ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের টপিকের যে টপিকটা নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডেটাবেস ইউজার। তো ডেটাবেস ইউজার নিয়ে কি আগে তোমাদেরকে বলা হয়েছে কিছু? বলতে পারবে কেউ? ইউজার ব্যাপার বিষয়ে কিছু বলা হয়েছে? স্যার, ইউজাররা যে ডাটা ব্যবহার করে সেইটা কি? হ্যাঁ, অবশ্যই। তো আমি তোমাদেরকে কি আগে ইউজার সম্পর্কে কোনোভাবে কিছু এক্সপ্লেন করেছি আগে কোনো প্রিভিয়াস ক্লাসে? ডেটাবেস ইউজার, অবশ্যই ডেটাবেস ইউজার। হ্যাঁ কি না, তো একটু বলো। স্যার না। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো মিউট করো। আচ্ছা, তো দেখো যদি টেক্সট বুকটা খোলা থাকে অবশ্যই তোমরা দেখতে পারবে তোমাদের টেক্সট বুকে পরিষ্কারভাবে দেওয়া আছে যে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি সেই টপিকটার নাম হচ্ছে কি ডেটাবেস ইউজার, বা যাকে বলা হচ্ছে ডিবিএমএস এর ব্যবহারকারী, তাই তো? আচ্ছা, এখানে কিন্তু ডেটাবেস ইউজার বা ডিবিএমএস এর ব্যবহারকারী, বেসিক্যালি ব্যবহারকারী কাকে বলতে পারি, তাই না? তো যদি আমরা সেই টেকনিক্যাল টার্মস থেকে যদি সরে যাই, যে একদম সিম্পল ওয়েতে যদি দেখি, সে একদম ছোটবেলার বিষয়। কম্পিউটার কাদের জন্য তৈরি করা হয়েছিল? ইউজারদের জন্য। মানে ইউজার মানে কারা? ব্যবহারকারী। এবার তুমি বলতে পারছো ব্যবহারকারী কারা? অবভিয়াসলি হিউম্যানস, তাই না? বাকি তো যারা বাকিদের জন্য বা রোবটের জন্য তো কম্পিউটার নয়, বা বাকি অ্যানিমেলদের জন্য তো কম্পিউটার নয়। কম্পিউটার আমাদের জন্য আবিষ্কার করছে। তো বেসিক্যালি ইউজার কারা? হিউম্যান বিংসই হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার। কিন্তু টেকনিক্যালি দেখা গেলে এই যে সবাই তো হিউম্যান বিংস, কিন্তু হিউম্যান বিংস এর মধ্যেও তো পার্থক্য আছে, তাই না? ধরো তুমিও একজন হিউম্যান বিংস, আমিও একজন হিউম্যান বিংস, কিন্তু আহ, তোমার একটা পোস্ট বা তার ক্যাটাগরি আছে, তোমাকে কি বলবে সবাই? তোমাকে এই মুহূর্তে সবাই কি বলবে? অবশ্যই তোমরা এখন তোমাদের যা এই মুহূর্তে তোমাদের স্ট্যাটাস, তোমরা হচ্ছে একজন স্টুডেন্ট। তো আমার যে স্ট্যাটাস, আমাকে একজন, আমি অ্যাজ এ টিচার। ঠিক, প্রত্যেকটা ব্যক্তি, সবাই কিন্তু ব্যক্তি, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি এক একটা নিজস্ব আইডেন্টিটি নিয়ে চলে। এবার এই যে আইডেন্টিটি, তোমাকে স্টুডেন্ট কেন বলা হচ্ছে, আমাকে টিচার কেন বলা হচ্ছে, বা একজন যে ফার্মার, যে চাষি, তাকে ফার্মার কেন বলা হচ্ছে? অবভিয়াসলি কেন বলা হচ্ছে, নামগুলো কেন বলা হচ্ছে? প্রত্যেকের যে আইডেন্টিটি কেন দেওয়া হয় তাকে? আমাদের এই জগতে তো প্রচুর হিউম্যান বিংস আছে, সবাই তো একই আইডেন্টিটিতে বিলং করে না, করে কি? না। কেন করে না, মানে বিষয় হচ্ছে কেন নামকরণটা কি বেসিসে তার নামকরণটা করা হচ্ছে? তোমাদেরকে স্টুডেন্ট কেন বলা হচ্ছে, বা একজন টিচারকে টিচার কেন বলা হচ্ছে, বা কারণ আমরা স্টুডেন্ট ক্যাটাগরিতেই পড়ি। ক্যাটাগরিতে পড়ি? আচ্ছা, ক্যাটাগরিতে কেন পড়ো সেটাই তো কথা। আমি যদি বলি আমি কারণ এজ স্যার এ আমরা স্টুডেন্ট, পড়াশোনা করছি এখন। হ্যাঁ একদম, তার মানে তোমরা এখন পড়াশোনা করছো, ঠিক একই রকম। এবার আমি যদি বলি আমি একজন স্টুডেন্ট, হ্যাঁ আমিও একজন স্টুডেন্ট হতে পারি। আমি যদি এখন পিএইচডির জন্য পড়াশোনা করি, তাহলে আমার ক্ষেত্রে কি হবে, আমিও এজ এ স্টুডেন্ট হয়ে যাবো, তাই না? তো বেসিক্যালি হচ্ছে কি স্টুডেন্ট তখন কি হচ্ছে, তার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে সে কি হচ্ছে, ইউজার, মানে সে তার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। তো বেসিক্যালি একটু মিউট করো। তো বেসিক্যালি এখানে যে ডেটাবেসের ইউজার যদি দেখা যায়, ডেটাবেসের ইউজার, ডেটাবেসকে প্রধানত কয় ভাগে ভাগ করা গেছে? দেখো এখানে 4 ভাগে ভাগ করা গেছে। বেসিক্যালি ডেটাবেসের ইউজারকে কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে। কি কি? প্রথমে বলেছে সাধারণ ইউজার, তারপরে বলেছে অনলাইন ইউজার, তারপরে বলেছে প্রথমে হুম প্রথমে বলেছে কাকে? প্রথমে বলেছে সাধারণ ইউজার। প্রথমে হচ্ছে এটা কি, এটি হচ্ছে সাধারণ ইউজার, তারপরে হচ্ছে অনলাইন ইউজার,
তারপরে কি বলেছে? তারপরে বলেছে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, আর লাস্ট যেটা বলেছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো এই হচ্ছে টোটাল আমাদের কি 4 ধরনের ব্যবহারকারী। তো দেখো একটা সহজ জিনিস দিয়ে বুঝে যাই, তাহলে আমরা ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও এই 4 ধরনের ব্যবহারকারীর মধ্যে 2 ধরনের ব্যবহারকারী সম্পর্কে আমরা সবাই অবগত, সবাই কম বেশি অবগত। যদি ধরো আমি একটা কোম্পানির নাম নিচ্ছি, আশা করি তোমরা এটাকে চিনবে কিনা বা এটাকে জানো কিনা আমাকে বলবে। আচ্ছা, এটা কি জিনিস বলো, কেউ একজন বলো। স্যার এটা একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অবশ্যই, কিন্তু কি ধরনের অ্যাপ্লিকেশন? কি পারপাসে? অ্যাপ্লিকেশনটা তো একটা কাজ আছে, এখানে কি ক্যালকুলেশন করা যায়? স্যার বিভিন্ন ধরনের ডাটা নেওয়া যায়। আহা আহা, ফেসবুক কি ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে? সোশ্যাল মিডিয়া মানে বিভিন্ন রকম। হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই তো? এবার যদি বলি, তোমরা বলো তো ফেসবুক ছাড়া আর দু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম। স্যার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ভেরি গুড। আর ইউটিউব। টুইটার। টুইটার, হ্যাঁ টুইটার একদম ওকে। আচ্ছা ঠিক আছে, লটস মোর আছে, আরো অনেক কিছু আছে। ওকে, তো তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা আমরা একটা ধরে এগোই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া তোমরা বলছি, এই ফেসবুকে আমরা সাধারণত কি কি ধরনের ডেটা শেয়ার করি বলতো, বা কি কি ধরনের ডেটা ফেসবুকে গেলে পাওয়া যায় বলো? স্যার নাম, বার্থডে, নেম, আচ্ছা প্রথমে আসতে, তাহলে তুমি যেগুলো নেম টেম এগুলো হচ্ছে কি টেক্সট ওরিয়েন্টেড ডেটা। ওকে, আর আর কি ধরনের ডেটা পাওয়া যায়? বার্থডে। বার্থডে, আচ্ছা সবই তো টেক্সট ওরিয়েন্টেড চলে গেল। আমি ক্যাটাগরি, ডেটা ক্যাটাগরি বলছি, মানে কি কি ধরনের ডেটা পাওয়া যায়, মানে ডেটার টাইপ অফ। কোন স্কুলে পড়ছে বা কোন কলেজের। আচ্ছা ওকে, আর কেউ? ফেসবুকে আমরা স্যার হ্যাঁ ইমেজ। ইমেজ, ভেরি গুড, ইমেজ পাওয়া যায়। আমরা ছবি টেক্সট পাই, ইমেজ পাই, আর কি পাই ফেসবুকে গেলে? ভিডিও। ভিডিও পাই, ভিডিও। ভিডিও পাই, ওকে ফাইন। আর আর কি ধরনের ডেটা পাই ফেসবুক থেকে? স্যার অডিও পাই। অডিও পাই, এক্স্যাক্টলি, কিছু কিছু অডিও ডেটাও পাওয়া যায়। ওকে, আর আর কি পাওয়া যায়? আচ্ছা এই যে ওয়ার্ড, এক্সেল, সরি স্পেলিং বাই মিস্টেক। আচ্ছা যাই হোক, আচ্ছা ওয়ার্ড, এক্সেল, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট বা পিডিএফ, এই ধরনের ফাইল সাধারণত আমরা কি ফেসবুকে দেখি? এক্সেল, ওয়ার্ড, পিডিএফ, এইসব ফাইলগুলো বলো। না স্যার। সাধারণত দেখি না, আচ্ছা। এই সেম, এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, এগুলো আবার শেয়ার করা যায় কোথায় বলো তো? সাধারণত আমরা বেশিরভাগ শেয়ার করি কোথায়? কোথায়? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে করি না সাধারণত? দেখবে আমরা হোয়াটসঅ্যাপে এই যে টেক্সট, সারাদিন টুক চ্যাট করছি, সারাদিনে ছবি পোস্ট করছি, ভিডিও পোস্ট করছি, স্ট্যাটাস দিচ্ছি, অডিও দিচ্ছি, অডিওর অনেক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে গান দিয়ে দিচ্ছি। এছাড়াও কোনো যদি মনে করলাম আমি ওয়ার্ড ফাইল, কোনো কাউকে একটা ওয়ার্ড ফাইল পাঠাবো, পাঠাতে পারি। এক্সেল ফাইল পাঠাতে পারবো, পাঠাতে পারি। পাওয়ার পয়েন্টের ফাইল পাঠাতে পারবো, পাঠাতে পারি। পিডিএফ চাইলে যদি চাই, পিডিএফ পাঠাতে পারি। পারি তো এগুলো করতে? পারি তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আচ্ছা কনসেপ্ট তাহলে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এই যে ছবি, এই যে ভিডিও বা এই যত ধরনের ফাইল আমরা আলোচনা করলাম, এই ফাইলগুলো সাধারণত কারা দেয়? এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই ফাইলগুলো সাধারণত কারা পোস্ট করে ফেসবুকে? স্যার ইউজার। ইউজার, আচ্ছা একটা টার্ম পেলাম, ইউজার, ভেরি গুড, ইউজার। এবার যদি বলি এটা কোন ইউজার? ফেসবুকের যে কর্ণধার, কি নাম তার জন্য? মার্ক জুকারবার্গ, তাই তো? আমি যতদূর মনে পড়ছে।
তো নিশ্চয়ই এই হ্যাঁ স্যার, আমার দোকান। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই ওয়ার্ড, এই যে ভিডিও, অডিও ফাইল, এই যে যত ডেটা, এগুলো নিশ্চয়ই উনি পোস্ট করে না, করে কি? না কে করে? স্যার, যারা ফেসবুক মানে ব্যবহার করছে। যারা ফেসবুক ব্যবহার করছে। আচ্ছা দেখি কেউ জয়েন করে বিদিশা বসু। ওকে, বিদিশা আজকে কিন্তু প্রচুর লেট করেছো তুমি। আচ্ছা, তো যাই হোক, তো বেসিক্যালি তাহলে এই যে দেখা যাচ্ছে, যদি দেখি এই যে ইউজারকে, সাধারণত আমরা যদি দেখি ইউজারকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি কি কি ভাগে ভাগ? একটা হচ্ছে কি, প্রথম ভাগ হচ্ছে তোমাদের কাছে স্ক্রিন ভিজিবল? স্যার, হ্যাঁ এবার স্যার। ভিজিবল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আবার মাঝে মাঝে আসছে, আচ্ছা ঠিক আছে। তো দেখো, যদি দেখি ইউজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যারা সাধারণত, আমরা যারা এই ফেসবুক খুলছি অ্যাকাউন্ট, তাই না? তো আমরা কি, আমরা হলো সাধারণ ইউজার। দাঁড়াও, আবার স্ক্রিন ক্লোজ হয়ে গেল। জাস্ট এ মিনিট। কি সমস্যা হচ্ছে দুটোটাই? হুম, আচ্ছা, এবার দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে? আমাকে একবার একটু বলো, মানে কিছু একটা টেকনিক্যাল সমস্যার কারণে স্ক্রিন বন্ধ হয়ে গেছিল। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখো, তাহলে যদি দেখা গেল এই যে ইউজার, আমরা যাদেরকে ইউজার বলছি, তাই না? তাহলে ইউজার সাধারণত কয় প্রকার? অ্যাকচুয়ালি এই ইউজার হচ্ছে, একটা হচ্ছে অ্যাডমিন লেভেলের ইউজার থাকে, ঠিক আছে? আর একজন থাকে হচ্ছে এন্ড ইউজার, এন্ড ইউজার। তো বেসিক্যালি এন্ড ইউজার কারা? এন্ড ইউজার হচ্ছে যারা কমন ইউজার, যাদের জন্য অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে। আর অ্যাডমিন কারা? যারা এই অ্যাপ্লিকেশনটাকে কি করছে, ম্যানেজ করছে, যারা অ্যাপ্লিকেশনটাকে ম্যানেজ করে, তারা কি, তাদেরকে বলা হয় অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর। এন্ড ইউজার কারা? যারা ওই অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করছে। এবার যদি বলি, ফেসবুকে এই যে যতগুলো ডেটার কথা একটু আগে হচ্ছিল, টেক্সট ডেটা, ইমেজ, ভিডিও, অডিও, এইসব ডেটা কারা প্রদান করে? অ্যাডমিন করে না এন্ড ইউজাররা করে? শেয়ার। স্যার, কন্টেন্ট ক্রিয়েটাররা করে। কন্টেন্ট ক্রিয়েটাররাই কারা? অ্যাডমিন না এন্ড ইউজার, সেটাই বলতে চাইছি। অ্যাডমিন। এন্ড ইউজার। ইউজার তো অবশ্যই, তাই অ্যাডমিন যে অ্যাডমিনিস্ট্রেটর সেও ইউজার, একজন এন্ড ইউজার মানে একজন সাধারণ ব্যবহারকারী, সেও ইউজার। তো এই যে অন্না বললে কন্টেন্ট ক্রিয়েটার সেটা স্যার, ফেসবুকের একটা অ্যাডমিন হবে। অ্যাডমিন হবে। আচ্ছা, বাকিরা কি হবে? তারা অ্যাডমিন না এন্ড ইউজার? Say end user, end User user. হবে স্যার। হুম Sir, হুম sir. End
আরেকবার শুনতে পারলাম না। এন্ড ইউজার। আচ্ছা, তো সবাইকে একটু বলে দিই, দেখো তোমাদের দিক থেকে সবই ঠিক, অ্যাডমিনও আবার এন্ড ইউজারও আবার, ঠিক আছে? এবার যদি বলো স্যার কিরকম হলো ব্যাপারটা, তো এন্ড বেসিক্যালি ইউজার স্যার। সাধারণভাবে যদি দেখা যায়, অবশ্যই যতজনের ফেসবুকের অ্যাকাউন্ট আছে সবাই কার মধ্যে পড়ে? সবাই এন্ড ইউজারের মধ্যে পড়ে। অ্যাডমিন কে পড়ে? অ্যাডমিন হচ্ছে যে ফেসবুক কোম্পানি যারা ওখানকার এমপ্লয়ি, অর্থাৎ যারা তোমার তোমার ফেসবুকের অ্যাপ্লিকেশনকে যারা ম্যানেজ করছে তারা হচ্ছে অ্যাডমিন। এবার তুমি বলতে পারো স্যার আমার চ্যানেলে গিয়ে তো আমি তো যা কিছু দিচ্ছি সেটাই আমি অ্যাডমিন। তো বেসিক্যালি যদি দেখো ইউটিউব বা ফেসবুক এইসব জায়গায় তুমি যদি অন্য কোনো চ্যানেলের ভিডিও যদি তোমার চ্যানেলে পোস্ট করো, কোনো একটা চ্যানেল থেকে তুমি কপি করে নিয়ে এসে সেই ভিডিও তোমার চ্যানেলে পোস্ট করে দিলে, তো দেখবে ফেসবুক বা ইউটিউবে স্ট্রাইক বা ব্লক করে দেয় চ্যানেলটাকে, বা ইনস্টাগ্রামেও বোধহয় হয়। কেন করে? বেসিক্যালি তার মানে তুমি কি, তুমি অ্যাজ এ ফেক অ্যাকাউন্ট বা তুমি পাইরেসি করছো, অর্থাৎ আরেকজনের কন্টেন্ট তুমি ডাউনলোড করে তুমি তোমার চ্যানেলে পোস্ট করছো। তাহলে সেটা কি হচ্ছে? তুমি কপিরাইটের আন্ডারে চলে আসছো, তখন তোমার চ্যানেলটাকে কে ব্লক করে দিচ্ছে? এই অ্যাডমিনরা সাধারণ এন্ড ইউজারের চ্যানেলটাকে কি করে দিতে পারে? ব্লক করে দিতে পারে। কিন্তু তুমি গিয়ে, আমি যদি মনে করি এখন গিয়ে আমি যদি মনে করি পর্নার ইউটিউবের চ্যানেলটা আমি ব্লক করে দেবো, সেটা তো আমি পারবো না। এইটা পারমিশন কার আছে? ফেসবুকের আছে কি ইউটিউবের আছে? সেই কোম্পানিদের আছে। অর্থাৎ তারা কি করছে? তোমার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার পারমিশন তোমার, কিন্তু সেই অ্যাকাউন্টটাকে ওপেন করা বা পারমিশন দেওয়া বা ব্লক করা তার অধিকার কার আছে? অ্যাডমিনের কাছে আছে। অর্থাৎ অ্যাডমিন হচ্ছে এক কথায় বলতে গেলে সর্বশ্রেষ্ঠ। তার কাছে সমস্ত ধরনের ইউজারদের কি আছে? তাদের অধিকার আছে। তোমার ফেসবুকে যত ডেটা আছে, তুমি মনে করো তোমার ফ্রেন্ড লিস্ট তুমি হাইড করে রেখেছো। তো ফ্রেন্ড লিস্ট যে হাইড করে রেখেছো এটা কাদের জন্য? তোমার যে ফেসবুকের সাধারণ ইউজারদের জন্য। কিন্তু ফেসবুকের যে অ্যাডমিন, তারা চাইলে তোমার কতজন তোমার ফ্রেন্ড লিস্টে আছে তারা চাইলে দেখতে পারবে না? পারবে তো? স্যার যদি আমি অনলি মি করে রাখি তাহলে দেখতে পারবে না। তাও দেখতে পারবে কি কার এই অনলিমিটা কার জন্য? এইটা সাধারণ ব্যবহারকারীদের জন্য, মানে এই যে এন্ড ইউজারের মধ্যে কি আসছে? একজন একজন হচ্ছে ক্রিয়েটার আর একজন হচ্ছে ভিউয়ার মানে যে তোমার চ্যানেলটাকে বা তোমার ফেসবুকটাকে যে ভিউ করছে, ঠিক আছে? তুমি এখানে কি করে, তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তোমার একটা ভিডিও বা তুমি তোমার কন্টেন্ট তুমি পোস্ট করেছো, শুধু অনলি মি করে রেখেছো, কিন্তু সেই ভিডিওটা আছে কোথায়? কার মধ্যে? সেই তো গিয়ে ফেসবুকের মধ্যে আছে। ভিডিওটা রেখেছো বা সেই অডিওটা রেখেছো কার মধ্যে? ফেসবুকের মধ্যে। ফেসবুকের কোথায়? ফেসবুকের কোথায় রেখেছো? তাদের সার্ভারের মধ্যে রেখেছো। এই যে সার্ভার, এই সার্ভারকে অ্যাক্সেস করছে কারা? এই অ্যাডমিন তো সব সময় সার্ভারকে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ অ্যাডমিন চাইলে তোমার ডেটাটাকে অ্যাক্সেস করতেই পারে। ঠিক আছে? তাতে তোমার পারমিশন লাগবে না। কেন লাগবে না? বেসিক্যালি সার্ভার হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সে চাইলে তোমার ডেটা অ্যাক্সেস করতেই পারে। হয়তো সেটা পরের কথা, সে হয়তো করছে না, হয়তো করে না, কিন্তু তোমার তোমার যদি তুমি যদি এমন কিছু একটা ইল্লিগাল বা এমন একটা অফেন্সিভ কোনো কিছু যদি পোস্ট করো, সেক্ষেত্রে যদি সেখানে দেখবে যদি 100 জন যদি তার বিরুদ্ধে যদি ওই বিভিন্ন কি রিপোর্ট নাকি একটা হয় না, এরকম যদি কিছু করে, তখন ফেসবুক বা ইউটিউব দেখবে তারা যখনই দেখছে এই ভিডিওটা বা এই অডিওটা বা এর বিরুদ্ধে কোনো অবজেকশন আসছে, তখন কিন্তু তারা চ্যানেল থেকে তোমার পারমিশন ছাড়াই তোমার চ্যানেল থেকে ভিডিওটাকে সরিয়ে দিতে পারে, বা তোমার চ্যানেলটাকেই ব্লক করে দিতে পারে। এটাও হতে পারে। ব্যাপারটা বোঝা গেল? তো বেসিক্যালি সবাই হচ্ছে সাধারণ ইউজার। অ্যাডমিন কারা? যারা ওই অ্যাপসটাকে কন্ট্রোল করছে তারা হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, এইখানে আর একটা ইউজারের গল্প আসে। সেই ইউজারটাকে বলা হচ্ছে কে? সেটা হচ্ছে কি, সেই সেই ইউজারটাকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। কি বলে? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। আচ্ছা, প্রোগ্রামার বলতে কাকে বুঝি? প্রোগ্রামার বলতে কাকে বুঝি? কেউ একজন যদি জানা থাকে বলো। যে অ্যাপ্লিকেশনটা প্রোগ্রাম করে। যে অ্যাপ্লিকেশনটা তৈরি করে, এক্স্যাক্টলি ঠিকই বলেছো, অর্থাৎ যে সফটওয়্যার ডেভেলপার। অর্থাৎ আমি যদি বলি ফেসবুক তো একটা অ্যাপ্লিকেশন,
তা ফেসবুক অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ই তো কেউ তৈরি করেছে, তাই না? হয়তো ইনিশিয়ালি মার্ক জুকারবার্গই হয়তো তৈরি করেছে, কথার কথা, মার্ক জুকারবার্গই করেছে। কিন্তু মার্ক জুকারবার্গ তো প্রতিনিয়ত কি ফেসবুকের সবকিছু কি মার্ক জুকারবার্গই করে? হয়তো প্রথমে আজ থেকে হয়তো 20 বছর আগে বা 25 বছর আগে যখন ফেসবুক চালু হয়েছিল তখন হয়তো উনি ইনিশিয়াল প্রজেক্টটা উনি বানিয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন বৃহৎ লেভেলে চলে গেছে তখন কি হয়েছে, তখন উনি একটা বিরাট বড় টিম চালাই, এবং তার হয়তো আজকে ফেসবুকের কাছে হয়তো 5,000 এমপ্লয় কি 10,000 এমপ্লয় আছে, প্রত্যেক এমপ্লয়কে প্রত্যেক মাসে ইন্ডিয়ান কারেন্সিতে দেখো 15-20 লাখ টাকা করে স্যালারি দিচ্ছে, তাই না? তো বেসিক্যালি কারা তাহলে, এদের কাজ কি? এই যে প্রত্যেকটা এমপ্লয়কে 15-20 লাখ টাকা করে স্যালারি দেয়, এদের কাজ কি? এমপ্লয় অফিসে যাওয়া, যাবে, লগ ইন করবে, এসিতে হাওয়া খাবে আর বাড়ি চলে আসবে? নিশ্চয়ই নয়। এই যে অ্যাপ্লিকেশন যতগুলো ফেসবুকের, এই যে প্রতি মুহূর্তে দেখবেন আমরা অ্যাপস আপডেট করি, অ্যাপস আপডেট হয় কেন? বিভিন্ন রিজনের, বিভিন্ন সিকিউরিটি পারপাস, বিভিন্ন আপগ্রেশন, বিভিন্ন কিছু। আর এখন তো এআই প্রযুক্তি চলে এসছে, ফলে যে অ্যাপ্লিকেশন এআই প্রযুক্তি আনবে না সে তো অলরেডি মার্কেট থেকে পিছিয়ে যাবে। তো একটা বিরাট লেভেলের কম্পিটিশন সবার মধ্যে সবার, তো সবাই চাইবে নিজের অ্যাপ্লিকেশনটাকে অনেক ফাস্ট করতে, বেটার করতে। তো সেটার জন্য কি আছে, তারা এমপ্লয়ীকে প্রচুর প্রেশার ক্রিয়েট করে। তো এখন যদি দেখো আইটি মার্কেটে, এই যে কদিন আগে হঠাৎ করে এই ফেসবুক কোম্পানি আর এবার সরি একটু ভুল বলে অ্যামাজন কোম্পানি তো আমরা শুনেছি, অ্যামাজন নাম শুনেছো তো, অ্যামাজন কোম্পানি? অ্যামাজন কোম্পানি এটা একটা কি কোম্পানি? এটা একটা আমেরিকান কোম্পানি যা সারা পৃথিবী জুড়ে এর প্রোডাকশন হাউস চলে। তো অ্যামাজন কোম্পানি কদিন আগে এই যে জাস্ট কয়েকদিন আগে বোধহয়, আহ যতদূর মনে পড়ছে মাসখানেক হয়তো হবে, 5,000 এমপ্লয়কে রাতারাতি এক রাতে মেল পাঠিয়ে পরের দিনতে বলে দিয়েছে আপনাদের চাকরি চলে গেছে, আপনাদের কালকে থেকে আর অফিসে আসতে হবে না। একদম। এবং এক একজনের স্যালারি কত, ইয়ারলি প্যাকেজ মোটামুটি 1.5 সিআর মোটামুটি বছরে, এরকম প্যাকেজ যাদের ছিল, অর্থাৎ 1.5 কোটি টাকা যাদের বাৎসরিক স্যালারি দিত, সেরকম এমপ্লয় 5,000 এমপ্লয়কে রাতের বেলা মেল পাঠিয়ে বলে দিয়েছে কালকের থেকে আপনারা অফিস আসতে হবে। তো এগুলো কেন হচ্ছে? তো বেসিক্যালি অ্যামাজন হঠাৎ করে এতজন এক্সপিরিয়েন্স, এবং এমন না যে এইসব এমপ্লয় গুলো 2 মাস 4 মাস 6 মাস কাজ করছে, কেউ 10 বছর ধরে কাজ করছে, কেউ অ্যামাজনের সঙ্গে 15 বছর ধরে কাজ করছে, এরকম এত এক্সপিরিয়েন্স এমপ্লয়দেরকে বসিয়ে দিয়েছে। কেন? ওরা হয়তো সেই কাজগুলো, এরা যে কাজগুলো করছিল সেই কাজগুলো ওরা এআই দিয়ে বা অল্টারনেটিভ কিছু দিয়ে তারা সেটাকে কি করছে, সর্ট আউট করছে, কমপ্লিট, মানে সেগুলোকে সেই কাজগুলোকে ওভার মানে কি বলবো কনভার্ট করে নিচ্ছে। যেমন আজকালকাল ব্যাংকে ব্যাংকিং এমপ্লয় যেভাবে এগোচ্ছে ব্যাংকিং সেক্টরে, আগামী 15 বছর পরে ব্যাংকের এমপ্লয়ি আর লাগবে না, কোনো এমপ্লয়ি নেবে না। কারণ এককালে যদি দেখা যাচ্ছে যে আজ থেকে যদি তুমি 10 বছর পিছিয়ে যাও, তখন দেখবে ব্যাংকের বই আপডেট থেকে শুরু করে ব্যাংকের কিছু সমস্যা হলে সবকিছু ম্যানুয়ালি করা হতো। যখন কম্পিউটার আসেইনি তখন সবকিছু ম্যানুয়াল, তখন প্রচুর লোক লাগতো। যখনই কম্পিউটার চলে আসলো সেই কাজটা কি হচ্ছে, ম্যানেজ করার জন্য সেই এত ফাইল ম্যানেজ করার লোকগুলো লাগলো না, গ্রুপ ডিস্টার্ব কমিয়ে দিল। তারপরে কি হচ্ছে, ব্যাংকের বই পাসবুক আপডেট করা, টাকা জমা নেওয়া, এইসব কাজের জন্য প্রচুর ক্যাশ কাউন্টারে প্রচুর এমপ্লয় লাগতো। কোম্পানিরা কি করেছে, ভালো ভালো মেশিন বার করে দিয়েছে, এটিএম মেশিন, প্রথমে টাকা তোলার মেশিন, এখন বই আপডেটের মেশিন, এগুলো সাধারণ মানুষের জন্য পাবলিকলি ছেড়ে দিয়েছে, এবং সাধারণ মানুষ এইগুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ফলে ব্যাংক এমপ্লয় কি দেখছে, ব্যাংক দেখছে কি আমরা যত কম স্যালারি কম এমপ্লয় নেব তত আমাদের কি স্যালারি কম দিতে হবে, ফলে সেটা ব্যাংকের জন্য প্রফিট। তো আস্তে আস্তে ব্যাংকের বাকি সমস্ত কাজও এমন এমন অনলাইন প্ল্যাটফর্ম গুলো এত আপগ্রেড করে দিচ্ছে যে তারা চাইছেই যাতে কোনো কাস্টমার আমার ব্যাংকে আসতে না হয়, অর্থাৎ বাড়ি বসেই সে সমস্ত কাজ যাতে করতে পারে। কিন্তু আজ থেকে 20 বছর আগে মানুষ এগুলো ভাবতেই পারতো না। তো কেন হচ্ছে, সিস্টেম আপগ্রেড হচ্ছে, এবং যে এমপ্লয় গুলো, এবার তুমি যদি বলো স্যার তাহলে কি ব্যাংকে কোনো এমপ্লয় থাকবে না? হ্যাঁ থাকবে, কিন্তু আগে হয়তো 2000 সালে হয়তো ব্যাংকের স্টাফ ছিল হয়তো 30 জন, 2025 সালে সেটা এসে থেকেছে হয়তো 10 থেকে 12 জনে। আবার 2050 সালে গিয়ে দেখবে একটা ব্যাংকে 3 থেকে 4 জন কি 5 জন এমপ্লয়। তো বিষয়টা কি হচ্ছে, ওরা কি করছে, ওরা সমস্ত কাজগুলোকে মানে মানুষের উপরে ভিত্তি কাজগুলোকে মেশিনের উপর ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিচ্ছে, হিউম্যান বিংস এর উপর ডিপেন্ডেন্সি কমিয়ে দিয়ে ওরা কি করছে, টেকনোলজির উপর ডিপেন্ডেন্সিটা বাড়িয়ে দিচ্ছে। তো এগুলো কি হচ্ছে, এগুলো বিষয়টা হচ্ছে কি, এইভাবে কাজগুলোকে সব আমরা হ্যান্ড ওভার করছি সমস্ত ভাবে। তো এগুলোই হচ্ছে সব ক্ষেত্রে সব সেক্টরেই হচ্ছে কম বেশি।
তো বেসিক্যালি এবার আমাদের টপিকে চলে আসি। দেখো, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ডেটাবেস ব্যবহারকারী, তাহলে এখানে আমি ছোট্ট ছোট করে আমি জাস্ট একটু এক্সপ্লেন করছি, তোমরা একটু দেখে নেবে। সাধারণ ইউজার, তাহলে সাধারণ ইউজার কারা? সাধারণ ইউজার মানেই হচ্ছে এটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে ওই এন্ড ইউজার। ঠিক আছে, কি বলছে? এন্ড ইউজার। এন্ড ইউজার মানে কি? সাধারণ ব্যবহারকারী। সাধারণ ব্যবহারকারী কারা? যাদের জন্য ওই অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছিল বা যারা ওই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করে তারাই হচ্ছে কি? তারাই হচ্ছে সাধারণ ইউজার। যদি উদাহরণ দেখি, এখানে বলেই দিয়েছে আগেকার দিনে আমরা কি করতাম, আগেকার কেন এখনো কাটি, ট্রেন রেলওয়েতে ট্রেনের টিকিট, বিশেষ করে রিজার্ভেশন টিকিট, কেউ কেটেছো এখানে কোনোদিন? কারুর অভিজ্ঞতা আছে রিজার্ভেশন টিকিট কাটার? এখানে যারা আছো ক্লাসে হ্যাঁ স্যার। কেটেছো? নর্মাল ট্রেনের না, কিন্তু রিজার্ভেশন ট্রেন। হ্যাঁ স্যার, রিজার্ভেশন। হ্যাঁ একদমই, বোধহয় হ্যাঁ জিশানের আছে একদমই। তো বেসিক্যালি দেখো, রিজার্ভেশন আগেকার দিনে কি হতো, আগেকার দিন রিজার্ভেশন করতে গেলে সবাইকে ওই প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটতে হতো। তো পরবর্তীকালে রেল কি করেছে, রেল একটা অ্যাপস নামিয়েছে, IRCTC। এই অ্যাপসটার নাম শুনেছো কিনা জানি না, সকলে আশা করি শুনে থাকা উচিত। এই IRCTC অ্যাপসটায় কি হয়, এইখানে গিয়ে অনেক কাজ হয়। এবার তুমি বলতে পারো অনেক অনেক কাজই, মানে এখান থেকে ট্রেনের টিকিট, ফ্লাইট টিকিট, এমনকি খাবার অর্ডার করা, সমস্ত কিছু হয়। হ্যাঁ, এখান থেকে তুমি অনেক কিছু ম্যানেজ করতে পারো। এখান থেকে তুমি এখান থেকে হোটেলও বুক করতে পারো, মানে কোথাও ডেস্টিনেশন, কোথাও যদি কোনো বেড়াতে যাও সেক্ষেত্রে হোটেল টোটেলও বুক করতে পারো। কিন্তু এর মেন মোটিভটা কিন্তু রেলওয়ের রিজার্ভেশন টিকিট কাটা। তো বেসিক্যালি এটা কি হচ্ছে, এটার জন্য মানুষকে আর যেতে হচ্ছে না। এখন এই IRCTC-টা, এই অ্যাপসটা, এটা কি কি মনে হয় কোন রেল কর্মচারী বানিয়ে দিয়েছে অ্যাপসটা? এই অ্যাপসটা কে বানিয়েছে? কোন রেল কর্মী বানিয়েছে? স্যার না, গভর্নমেন্ট না, থেকে। না, গভর্নমেন্ট তো বানিয়েছে, গভর্নমেন্ট তো পরিচালনা করছে, কিন্তু অ্যাপসটা বানিয়েছে কারা? অ্যাপ্লিকেশন ক্রিয়েটর। অ্যাপ্লিকেশন ক্রিয়েটার। এখানে অ্যাপ্লিকেশন ক্রিয়েটার হচ্ছে একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম কি? TCS বলে একটা কোম্পানি আছে। TCS, কেউ নাম জানো TCS? টাটা হ্যাঁ কনসালটেন্সি স্যার, নাম সার্ভিস। শুনেছি স্যার। টাটা কনসালটেন্সি সার্ভিস, সোজা কথায় টাটা কোম্পানি। ঠিক আছে, এবার তুমি বলতে পারো স্যার টাটা কোম্পানি তো নুন বিক্রি করে, টাটা কোম্পানি তো রড তৈরি করে, টাটা কোম্পানি আবার কবে তো সফটওয়্যারে কাজ করলো? তো জেনে রাখো, TCS ভারতবর্ষের প্রথম সারির এমন একটা কোম্পানি যারা এই টেকনোলজি ডিপার্টমেন্টে তারা অনেক এগিয়ে। আমাদের স্টেট ব্যাংকের সমস্ত সফটওয়্যার কারা চালনা করে? TCS। IRCTC অ্যাপস কারা কারা ইন্ট্রোডিউস করেছে? TCS। অর্থাৎ এবার যদি বলো স্যার TCS, তাহলে কি ট্রেনের টিকিট কাটার ম্যানেজ করে TCS? TCS অ্যাপসটা বানিয়ে দিয়েছে, কিন্তু কারা টিকিট পাবে না পাবে সেটাকে ম্যানেজ করছে কারা? সেই এই অ্যাপসটাকে ম্যানেজ করতে পারা আমাদের ইন্ডিয়ান রেল। ঠিক আছে, ইন্ডিয়ান রেল এরা ম্যানেজ করছে। অর্থাৎ ইন্ডিয়ান রেল হচ্ছে এখানে অ্যাডমিন, ভালো করে বুঝবে। ইন্ডিয়ান রেল হচ্ছে অ্যাডমিন। TCS কে? TCS হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ম্যানেজ রেডি করে দিয়েছে কারা? কারা? TCS কোম্পানি। তাহলে TCS হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। কিন্তু এই IRCTC-টা কাদের জন্য তৈরি করা হয়েছে? TCS কোম্পানির জন্য না রেল কর্মচারীদের জন্য? কাদের জন্য IRCTC অ্যাপসটা বানানো হয়েছে? সাধারণ জনগণের জন্য স্যার। সাধারণ, অর্থাৎ সমস্ত ভারতবাসী, সাধারণ পাবলিকের জন্য, তারা যাতে ঘরে বসে টিকিটটা কাটতে পারে। বোঝা গেল? তো ব্যাপারটা হচ্ছে এখানে সাধারণ ইউজার কারা? এই যে সাধারণ মানে এন্ড ইউজার। ঠিক আছে, এন্ড ইউজার মানেই সাধারণ। তা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এন্ড ইউজার হচ্ছে তাই। এবার আরেকটা ইউজার বলছে অনলাইন ব্যবহারকারী। এই ইউজারটা না আগে অ্যাকচুয়ালি ছিল না। তো এখন এই ইউজারটা নতুন করে সংশোধন হয়েছে। পুরোনো বইতে, পুরোনো অ্যাপ্লিকেশনে, পুরোনো সেমিস্টারের বইতে এইগুলো ছিল না। এটা একটু, এইটা তোমাদেরকে একটু আপগ্রেড করেছে। তো কি জিনিস একটু বলে দিই। দেখো, অনলাইন ইউজার মানে, এবার তুমি বলতে পারো কনফিউজড হতো স্যার এন্ড ইউজার অনলাইন ইউজারের মধ্যে পার্থক্য কি? অনলাইন ইউজার দেখো বেসিক্যালি একটু ডেফিনিশনটা পড়ে দিচ্ছি তোমাদের জন্য। বলছে যে সমস্ত ব্যবহারকারী ইউজার ইন্টারফেস বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ডেটাবেসের সংযোগ রক্ষা করে এবং ডেটাবেসকে কাজে লাগিয়ে তাদের প্রয়োজন কাজগুলি তারা অনলাইনেই করতে পারে। অর্থাৎ অ্যাকচুয়ালি অনলাইন ব্যবহারকারী হচ্ছে যারা অনলাইন ভিত্তিক কাজ করছে, অনলাইন ভিত্তিক কাজ, শুধু তাদেরকেই বলা হচ্ছে অনলাইন ব্যবহারকারী। এবার তুমি বলতে পারো স্যার এই যে এন্ড ইউজার অনলাইন ব্যবহারকারী তো প্রায় এক, টেকনিক্যালি প্রায় এক। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এন্ড ইউজার হচ্ছে অফলাইনের ক্ষেত্রে,
আর অনলাইনের ক্ষেত্রে হচ্ছে যারা এখন ইন্টারনেট কানেক্টিভিটিতে কাজ হচ্ছে। তাহলে একটু আগে যে আলোচনা করলাম আইআরসিটিসি, এরা এই যে আইআরসিটিসি তে যখন তুমি ট্রেনের টিকিট কাটছো তখন তুমি এন্ড ইউজার না, তখন তুমি অনলাইন ব্যবহারকারী হয়ে যাচ্ছ। ফেসবুক যখন অ্যাক্সেস করছো তখন তুমি কি হয়ে যাচ্ছ? অনলাইন ব্যবহারকারী হয়ে যাচ্ছ। কিন্তু দেখা যাচ্ছে একটা সাধারণ অ্যাপস, মনে করো তোমার মোবাইলে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর অ্যাক্সেস করছো, তো ক্যালকুলেটর ব্যবহার করার জন্য কি অনলাইন লাগে? বলো। ক্যালকুলেটর বা তোমার মোবাইলে সাধারণত যত অ্যাপস আছে সব অ্যাপস ইউজ করতে গেলে কি ইন্টারনেট লাগে? হ্যাঁ স্যার। লাগে না। তো যে অ্যাপস গুলো বা যে কাজগুলো করার জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই, যখন তুমি কাজগুলো করছো তখন তুমি সাধারণ ব্যবহারকারী থাকছো। কিন্তু সেই একই কাজ করার জন্য যখন ওই অ্যাপ্লিকেশনে গিয়ে, কোনো একটা অ্যাপ্লিকেশনে গিয়ে যখন ইন্টারনেটের প্রয়োজন পড়ছে তখন তুমি অনলাইন ব্যবহারকারীর আন্ডারে চলে যাচ্ছ। না, নেক্সট কি বলেছে, কোন ইউজার বলেছে? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার কারা? সহজ জিনিস দেখো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামারদের কাদের বলে? যারা প্রোগ্রামটাকে ডেভেলপ করে। ডেভেলপ মানে কি? ক্রিয়েটার। যেমন আমি বলি না কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার মানে কি? যে কন্টেন্টটা তৈরি করছে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে অ্যাপ্লিকেশন যে তৈরি করে, তাহলে অ্যাপ্লিকেশনটাকে যে ডেভেলপ করে তাকেই বলা হচ্ছে কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। কনসেপ্ট ক্লিয়ার? বলো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বুঝলে কিনা? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার অর্থাৎ, আরো যদি সহজ করে বলি, বিষয়টা হচ্ছে, মনে করো জিশান একটা বাড়ি বানাচ্ছে, ঠিক আছে? তো বাড়ি বানাচ্ছে কে? জিশান। কার জন্য বানাচ্ছে? জিশান তার বউ আর তার ছেলে মেয়ের জন্য বানাচ্ছে। অর্থাৎ ব্যবহারকারী কারা? তার ওয়াইফ, তার ছেলে, তার মেয়ে, তারা হচ্ছে কি? ব্যবহারকারী। কিন্তু জিশান কি করছে? জিশান হচ্ছে অ্যাডমিন। জিশানের কাজ কি? জিশানের কাজ হচ্ছে বাড়িটা বানানো। তো বাড়িটা নিশ্চয়ই জিশান বানাবে না। জিশান কাদের দিয়ে বানাবে? বাড়িটা বানাতে সাহায্য করবে কারা? মিস্ত্রি, লেবার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, তারা। তো যারা বাড়িটা বানাতে সাহায্য করছে তারা হলো কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। অর্থাৎ বোঝা গেল? কিন্তু বাড়িটা কি ডিজাইনে হবে, কেমন হবে, কোথায় বাথরুম হবে, কোথায় টয়লেট হবে, কোথায় কি ডিজাইন হবে, সেটা কে ডিসাইড করবে? সেটা জিশান ইউজ করবে, ডিসিশন নেবে জিশান। কিন্তু আলটিমেটলি ব্যবহারকারী কারা? ব্যবহার করছে কারা? ব্যবহার করছে সাধারণ। সাধারণ মানে হচ্ছে ওর ফ্যামিলির যতজন মেম্বার আছে সকলে, তারা হচ্ছে সাধারণ ব্যবহারকারী। আরো যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আর একটু কনসেপ্ট ক্লিয়ার করি, স্কুল নিয়ে বোঝো। ধরো আমরা এই যে স্কুলে আসছি, আমাদের স্কুলের যে বিল্ডিং, বিল্ডিং কে বানিয়ে দিয়ে গেছে? স্কুলের বিল্ডিং কে বানিয়েছে? মিস্ত্রি স্যার, মিস্ত্রি। মিস্ত্রি বানিয়েছে। কিন্তু তুমি কি বলবে যে এই স্কুলের বিল্ডিংটা মিস্ত্রি বানিয়েছে? স্কুলের বিল্ডিং বানায় কারা? গভর্নমেন্ট। এই যে রাস্তাঘাটে যত বাড়ি আছে, যত বড় বড় বাড়ি, জিশান কি বলবে এই বাড়িটা আমার বাড়ি? মিস্ত্রি বলতে পারবে এটা আমার বাড়ি? অর্থাৎ যে ফাইন্যান্স, যে টাকা ইনভেস্ট করেছে, বাড়িটা আলটিমেটলি কার? তার। তা সে হচ্ছে আলটিমেটলি অল ইন অল অ্যাডমিন। তো এখানে একটা স্কুলে, আজকে যদি আমাদের স্কুলের সামনে যে বড় বিল্ডিং, আজকে যদি গভর্নমেন্ট মনে করে রাস্তা দিয়ে একটা রাস্তাটাকে বড় করবে, গভর্নমেন্ট এসে বিল্ডিং ভেঙে দিতে পারে। ভেঙে দিয়ে বললো ঠিক আছে আপনাদের বিল্ডিং আমরা পেছনে আরো বড় করে বানিয়ে দেবো। তার মানে কি? বিল্ডিংটা কার? বিল্ডিংটা কিন্তু কার? গভর্নমেন্টের। তাহলে এখানে অ্যাডমিন কে? অ্যাডমিন হচ্ছে গভর্নমেন্ট। ভালো করে বুঝতে হবে, অ্যাডমিনটা কে? অ্যাডমিন হচ্ছে গভর্নমেন্ট। কিন্তু বিল্ডিংটা বানাতে সহায়তা করছে কে? এইবার তুমি বলতে পারো যত লেবার, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, তারা হচ্ছে কে? তারা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। তাদের কাজ কি? বাড়িটাকে, বিল্ডিংটাকে বানিয়ে দেওয়া। কিন্তু কাদের জন্য বিল্ডিংটা বানানো? কাদের জন্য বানানো? ছাত্রদের জন্য, স্কুলের স্টাফদের জন্য। অর্থাৎ বেসিক্যালি ছাত্রদের জন্য। তো ছাত্ররা হচ্ছে এখানে কি? সাধারণ ইউজার, এন্ড ইউজার। ক্লিয়ার? আচ্ছা, এবার লাস্ট যে ইউজার আসছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর কে? ওই স্কুলের ক্ষেত্রে যদি ধরি, অ্যাডমিন কে? অ্যাডমিন হচ্ছে এখানে কে? এখানে অ্যাডমিন হচ্ছে আমাদের গভর্নমেন্ট। গভর্নমেন্ট হচ্ছে আমাদের এখানের অ্যাডমিন। বোঝা গেল? গভর্নমেন্ট যে ডিসিশন নেবে সেই অনুযায়ী কি হবে? বিল্ডিং তৈরি হবে। আমরা বিল্ডিং যখন তৈরি হয় গভর্নমেন্টের কোনো, আমরা সেখানে বলতে পারি যে না দরকার নেই, এই বিল্ডিংটাকে না ছোট বানান, এখানে একটা ড্রয়িং রুম বানান, এখানে একটা ব্যালকনি বানান। হয় স্কুলে? ব্যালকনি, ড্রয়িং রুম এগুলো হয় না। কেন হয় না? কারণ স্কুল, গভর্নমেন্ট সেইভাবেই ইনভেস্ট করবে যে আমাদের মেইন মোটিভ কি থাকবে? সেটা ক্লাসরুম বানানোর। না এটা বেডরুম, না ড্রয়িং রুম, না কিচেন, না টয়লেট। টয়লেট নয়, বাকি ব্যালকনি এইসব গভর্নমেন্ট বিল্ডিং এ চলে না।
এগুলো পার্সোনাল প্রপার্টিতে চলে। তো ফাইনাল ডিসিশন কার? গভর্নমেন্টের। সেখানে যতই তুমি স্কুলের স্টাফ হও, টিচার হও, সে যদি মনে করে ঠিক আছে একটা বিল্ডিং এর না আমরা 5 দিয়ে ব্যালকনি বার করবো, এগুলো গভর্নমেন্ট অ্যালাউ করবে না, কারণ গভর্নমেন্টের রুলসে গভর্নমেন্টের বিল্ডিং এ এইসব গুলো চলে না। অর্থাৎ মানে কি, ফাইনাল ডিসিশনটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের হাতেই থাকে। বলো কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা এই 4টি ইউজারের মধ্যে? যদি কোনো সমস্যা থাকে বলো, আমি আবার বলবো যদি কারোর প্রবলেম হয়। ইউজারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারোর কোনো ডাউট? ডাউট নেই? তোমরা কি আছো না নাকি? স্যার। আচ্ছা আচ্ছা, আর বাকিদের শীতের মধ্যে কি সব লেপ কম্বল দিয়ে ঘুমিয়ে পড়লে? স্যার ডাউট নেই বুঝেছি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে 4টি ইউজার নিয়ে আলোচনা করলাম না, এই 4টি ইউজারের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসার সব থেকে বেশি চান্সেস থাকে, সেটা হচ্ছে আমাদের এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এর কাজটা খুব ইম্পর্টেন্ট, আগেই বারবার বলেছি। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, এই যতজন ইউজার তার মধ্যে হেড কে? এই হেড হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই হচ্ছে এখানে কি প্রধান। তো যেবার এখান থেকে প্রশ্ন যেটা আসতে পারে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? কাজ একজন অ্যাডমিনিস্ট্রেটরের, দেখো তাহলে আমি মেন কি পয়েন্টগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। প্রথম পয়েন্ট যেটা বলেছে, কি বলেছে? যে ডেটা শনাক্তকরণ এবং তার আদর্শায়ন। এবার বলবে স্যার এত শক্ত শব্দ, আদর্শায়ন এর মানে কি? কে বলবে? আদর্শায়ন মানে কি? কেউ একজন? স্যার আদর্শ? আদর্শায়ন বলেছে। স্যার মানে কোনো স্যার পারফেক্ট সুন্দরভাবে গুছিয়ে ডেটা, রাখা হবে। বলো বলো বলো, চেষ্টা করো। কোনো পারফেক্ট ডেটা মানে যেটাকে মানে আদর্শ মানে সাধারণ মানে যেরকম হওয়া উচিত হুম, সেরকম একটা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ওকে। আর কেউ? ইন্দ্রজিৎ বোধহয় কিছু একটা ট্রাই করছিল, ইন্দ্রজিৎ। স্যার স্যার যেটা মানে স্যার একদম বলতে সাজিয়ে থাকবেই। রাখা। আচ্ছা, স্যার সাজিয়ে আদর্শ রাখা। মানে যেটা মানে থাকবেই স্যার একদম। আমি আদর্শ বলিনি, কিন্তু আদর্শ নয়, আমি আদর্শায়ন বলেছি। আদর্শের সঙ্গে আদর্শায়ন তোমরা গুলিয়ে ফেলছো। আদর্শ মানে কি? তুমি যদি বলি আদর্শ মানে কি, আদর্শ মানে একটা রূপরেখা, একটা ফরম্যাট দিয়ে দিলাম যে একজন, আমি যদি বলি একটা আদর্শ স্টুডেন্টের কি কি কর্তব্য, তুমি যখন বলবে যে স্যার আদর্শ ছাত্র হতে গেলে তার এই গুণ থাকতে হবে, সেটা আদর্শ। সেটার কথা বলিনি। আদর্শায়ন বলেছে। আদর্শায়ন মানে হচ্ছে একজন যে অ্যাডমিনিস্ট্রেটর, তার কাজ কি? প্রথম কাজ বলেছি, কি বলেছে? সঞ্চয়ের জন্য ডেটা শনাক্তকরণ। অর্থাৎ কি কি ডেটা সেখানে থাকবে বা কি কি ডেটা সেখানে সঞ্চয় হবে, সেটাকে শনাক্তকরণ মানে সেটাকে বলে দিতে হবে যে আমার এই অ্যাপ্লিকেশনে এই ডেটাই থাকবে, তার বেশি হবে না। বোঝা গেছে? অর্থাৎ আজকে যদি মনে করো হোয়াটসঅ্যাপ কোম্পানি, হোয়াটসঅ্যাপ যদি বলে দেয় ঠিক আছে কাল থেকে আমার হোয়াটসঅ্যাপে কোনো রকম ভিডিও পোস্ট করা যাবে না, তার মানে কি হবে? তুমি অ্যাটাচমেন্টে গিয়ে দেখবে ভিডিও অপশন তুলে দিয়েছে। তার মানে কি, হোয়াটসঅ্যাপ যদি মনে করে, হোয়াটসঅ্যাপের টিম যে কোনো ভিডিও কন্টেন্ট পোস্ট করতে দেবো না, তার মানে ভিডিও ডেটা বাতিল। তার মানে কি, কোন ডেটা ব্যবহার হবে বা কোন ডেটা শেয়ার করতে পারবে আর কোন ডেটা শেয়ার করতে পারবে না, সেটা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ডিসাইড করতে পারে। সেম সেম একই রকম ফেসবুক, আমি তোমাকে বলছিলাম না, ফেসবুকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সাধারণত কিন্তু দেখবে এগুলো শেয়ার করা যায় না, কারণ এগুলোর জন্য ফেসবুক নয়। কারণ ফেসবুক জানে এগুলো অফিসিয়াল ডকুমেন্ট। আমার ইনস্টাগ্রামে কেউ ফেসবুকে এসে কেউ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট দেখতে আসবে না। এখানে বিভিন্ন রকম অডিও দাও, ভিডিও দাও, অ্যানিমেটেড দাও, পাবলিক বেশ এন্টারটেইনড হবে। এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট দিয়ে কেউ কাজ নেই। তো ব্যাপারটা হচ্ছে আদর্শায়ন মানে এখানে নির্দেশ। আমি একটা নির্দেশ, ফরম্যান মানে একটা নির্দেশ জারি করলাম, সেই নির্দেশটাকে প্রপারলি ফলো করা, এটাকেই বলা হচ্ছে আদর্শায়নের রেসপেক্টে এখানে বলা হচ্ছে। অর্থাৎ একজন অ্যাডমিন সে কি করবে? দেখো আগেই বলেছি অ্যাডমিন কিন্তু নিজে কাজ করে না, অ্যাডমিন কি করে? কাউকে দিয়ে কাজটা করিয়ে দেয়, কিন্তু কাজটা কি হবে সেটাকে কি করে? সে গাইড করে দেয় বা নির্দেশ দিয়ে দিল। দেখো
আজকে কালকে যদি প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে চলো কাল থেকে 500 টাকার নোট বাতিল, তার মানে কি হচ্ছে, প্রধানমন্ত্রী ফরমান জারি করলো, যে বা রাষ্ট্রপতি ফরমান জারি করলো, কাল থেকে 500 টাকার নোটের কোনো ভ্যালু নেই। তার মানে তুমি কালকে গিয়ে ব্যাংকে যখনই গিয়ে বলবে যে দাদা আমার এই টাকাটা জমা নিয়ে নিন, ব্যাংক কি বলবে, যে ওই 500 টাকার নোট বাতিল হয়ে গেছে তো। বা পুরোনো দিনের 1000 টাকার নোট যেটা ছিল, সেটা যদি দেখা গেছে কালকে অঙ্কিতা আলমারি খুলে দেখে ওর বাবা হয়তো অনেক দিন আগের টাকা রেখেছিল, 10,000 টাকা পাওয়া গেল পুরোনো 1000 টাকার নোট, কালকেই ওর অঙ্কিতা চলে গেল ব্যাংকে, ব্যাংক কি বলবে, বলবে এ তো বহু আগে প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছে, এখন এই টাকার ভ্যালু আর সাধারণ কাগজের ভ্যালু সমান, তাই না? ফলে কি, তার মানে কেন, আদর্শায়ন কি, গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে, আরবিআই বলে দিয়েছে, আরবিআই রুলস মেনে ব্যাংক চলছে। এখন ব্যাংক যদি মনে করে তোমার টাকা নেবে, সে টাকার কোনো ভ্যালু নেই, কারণ বিষয়টা হচ্ছে কি, গভর্নমেন্ট নির্দেশ দিতে, সেই নির্দেশ মেনে ব্যাংকে চলতে হবে, অর্থাৎ মেনে চলা, এটা হচ্ছে আদর্শায়ন। তার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, কোনো ইনস্ট্রাকশন বা কোনো নির্দেশ দেওয়া বা কোনো আদেশ দেওয়া, আদেশ থেকে আদর্শায়ন, এবং সেটাকে প্রপারলি ফলো করা। নেক্সট এসে কি, ডেটাবেসের মধ্যে যেটা ডিবি এর যেটা আরেকটা কাজ, যেটা আমরা ওই যে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বুঝিয়েছিলাম, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, তো তার মধ্যে এই যে ডিডিএল যে পার্টটা ছিল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এই যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের যে পার্টটা, এই কাজটা করে কে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ পুরো ডিডিএল এর মধ্যে যেগুলো আসে, ক্রিয়েট, অল্টার, ড্রপ, এইগুলো সবই কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। অর্থাৎ ওই যে একটা যে উদাহরণটা দিচ্ছিলাম, মানে কি, একটা মনে করো পাপড়ি মনে করো একটা বাড়ি বানাবে, ওর নিজের একটা পার্সোনাল বাড়ি বানাবে, জব পেয়ে গেছে একটা, এইবার ওর যে মানে যে ওর যে বাড়িটা বানাচ্ছে, সেই বাড়ির বেডরুম কটা হবে, কিচেন কটা হবে, ডাইনিং কটা হবে, কতটা স্পেস এরিয়া থাকবে, সেটা কে ডিসিশন করবে, নিশ্চয়ই তার মিস্ত্রি না বা ইঞ্জিনিয়ার না, ও ইঞ্জিনিয়ারকে বলে দিল আমার 3টে বেডরুম চাই, আমার একটা কিচেন চাই, একটা বড় একটা ডাইনিং স্পেস চাই, দুটো আমার টয়লেট চাই। তো আপনি, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া, এইবার কিভাবে ডিজাইন করবেন আপনি দেখে নিন। বা আরো ভালোভাবে বলে দিল আমার পূব দিকে আমার বেডরুম রাখতে হবে, সাউথ মুখে আমাকে ব্যালকনি দিতে হবে। তো এইরকম ভাবে বিভিন্ন গাইড মানে ইনস্ট্রাকশন করে দিল, কিন্তু ইনস্ট্রাকশনকে ফলো করবে কে, চ্যালেঞ্জ কার হয়ে গেল, ইঞ্জিনিয়ার। কারণ ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু ডেভেলপ করা, আর অ্যাডমিনের কাজ কি, অ্যাডমিন বলছে আমি আপনাকে পারিশ্রমিক দিচ্ছি, কিন্তু কাজ আপনাকে আমি যেরকম যেরকম বলবো সেরকম ভাবে আমার বিল্ডিং আপনাকে ডিজাইন করে দিতে হবে। তো বেসিক্যালি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের নির্দেশ মতন ডেটা যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, তারা কি করবে, সেই কাজটা করবে। আচ্ছা, নেক্সট কি, যেমন ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সেটাকেও চয়েস করে দেবে কে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ বিল্ডিং এর ক্ষেত্রে যদি বোঝাই, বিল্ডিং তো হয়ে গেল, বিল্ডিং এ কি রং হবে, বিল্ডিং এ কি রড হবে, কি সিমেন্ট ব্যবহার হবে, সেটা কে ডিসিশন নেবে, সেটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিসিশন নেবে। যে বাড়িতে এসএস সিমেন্ট লাগবে না নেরোলে, সরি তোমার আল্ট্রাটেক লাগবে, বা এশিয়ান পেন্টের রং লাগবে, নাকি বার্জারের রং লাগবে, না রেড হবে না পিঙ্ক হবে, কালার চুজ থেকে সবকিছু কে ডিসিশন নেবে, অ্যাডমিন। অর্থাৎ অ্যাডমিনের কথাই শেষ। তো ডেটাবেসের ক্ষেত্রে সেম রুলস, ডেটাবেসে কি হার্ডওয়্যার ইউজ হবে, কি সফটওয়্যার ইউজ হবে, সেগুলোও কিন্তু কি ডিবিএ ডিসাইড করে দেবে। এছাড়া কি কি বলেছে, মানে বিভিন্ন ডেটা কোথায় সঞ্চয় হবে এবং সেই ডেটাকে কিভাবে ব্যবহার হবে, সেটাকেও ডিসাইড করে দেবে কে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। যেমন দেখবে কদিন আগেই একটা আমাদের ওই যেটা একটু আগে বলছিলাম, আইআরসিটিসি থেকে একটা রুলস ফরম্যাট জারি করেছে। কি জারি করেছে, যে এতদিন ধরে ট্রেনের টিকিট সাধারণ মানুষ পেত না, বিশেষ করে তৎকালের টিকিট। তো বলে দিয়েছে কি, বোধহয় 1 নভেম্বর কি 1 অক্টোবর থেকে, যে আইআরসিটিসি তে যদি তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে সে টিকিট কাটতে পারবে না। তার মানে কি, এটা কিন্তু আগে হচ্ছিল না, কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেটর কি ডিসিশন নিয়েছে, যে দেখেছে যে এটা নিয়ে খুব 2 নম্বরই হয়, এখানে দালাল চক্র ভরে গেছে, সাধারণ মানুষরা টিকিট পাচ্ছে না, দালালরা টিকিট কেটে নিচ্ছে। তো ওরা কি করলো, একটা আধার কার্ডের ওটিপি সিস্টেম চালু করে দিল, যাতে সাধারণ ব্যক্তিরা টিকিটটা কাটতে পারে। মানে কি হচ্ছে, তাহলে এই ডিসিশনটা নেওয়ার ক্ষমতা কার আছে, একমাত্র আইআরসিটিসির। কাদের আছে, আইআরসিটিসির আছে, অর্থাৎ রেলের আছে। কিন্তু কাজটা কে করলো, টিসিএস, যেহেতু টিসিএস কোম্পানি ওই অ্যাপসটাকে ডেভেলপ করে। তো রেল বলে দিল আমার অ্যাপ্লিকেশনে এই ফিচার্স লাগবে, টিসিএস তখন তার নির্দেশ মতো তার কাজটাকে সফটওয়্যারে চেঞ্জ করে দিল। তারপরে কি বলেছে, ডেটাবেসের নিরাপত্তা,
এবং বৈধতা রক্ষা করা, ওই যে একটু আগেই বললাম। নিরাপত্তা মানে কি, কাদেরকে অ্যাক্সেস করতে দেবো আর কাদেরকে অ্যাক্সেস করতে দেবো না। ওই যেরকম আইআরসিটিসি তে আধার কার্ড থাকলেই তুমি টিকিট কাটতে পারবে, উইদাউট আধার কার্ডে টিকিট কাটতে পারছো না, তার মানে কি এটা নিরাপত্তা। তো বেসিক্যালি এই যে বিষয়গুলো, তো এছাড়াও কি আছে, বিভিন্ন কাজের অনুমতি দেওয়া। অর্থাৎ অনুমতি দেওয়া মানে কি, কে আমার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে আর কে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে না, তার পারমিশনও ডেটাবেস দেয়। এছাড়া ডেটার গঠন, ডেটার প্রকৃতি, ডেটা সংরক্ষণের কাঠামো, কাঠামো মানে কিভাবে এবং কোথায় স্টোর হবে, সেগুলো পরিবর্তনের ক্ষমতা কার আছে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের হাতে আছে। আর সর্বশেষ যেটা, ডেটা ব্যাকআপ নেওয়া, অর্থাৎ কোথায় ডেটা ব্যাকআপ হবে সেটা ডিসিশনও কার? সেটা ডিসিশনও ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের হাতে থাকে। তো এই হচ্ছে আমাদের ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। তো বেসিক্যালি আমরা এখানে কি কি পড়লাম, ডেটাবেসের ব্যবহারকারী কয় প্রকার, আর তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যবহারকারী সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। বলো, এখানে কারোর কোনো ডাউট আছে? না স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে, না নেক্সট। স্যার। ওকে ওকে ফাইন। আচ্ছা, নেক্সট টপিক চলে আসি, একটু একটু ফাস্ট ফরওয়ার্ড এগোচ্ছি। দেখো পরেরটা বলেছে, আমি একটুখানি বলে দিচ্ছি, ডেটা ডিকশনারি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, কিন্তু আমি প্রিভিয়াসে কিন্তু যখন নেটওয়ার্ক তোমাদের পুরনো সিলেবাসে প্রায় আসতো, দুটো টপিক আসতোই আসতো ঘুরিয়ে, একটা হয় মেটা ডেটা কি, আর না হলে ডেটা ডিকশনারি কি। এবছর যদি মেটা ডেটা আসে, পরের বার ডেটা ডিকশনারি, এবছর যদি ডেটা ডিকশনারি, তো পরের বছর মেটা ডেটা। এই দুটো কনসেপ্ট খুব ক্লিয়ার, মানে খুব ইম্পর্টেন্ট। তো আর গত বছর পর্যন্ত স্যার আগের যেহেতু বছর স্যার আগে মানে আগের সিলেবাসে, মানে 2000 লাস্ট যে সিলেবাসটা ছিল সেখানেও নেটওয়ার্ক চ্যাপ্টার ছিল, তো তার মধ্যেও ডেটাবেস ডেটা ডিকশনারিটা প্রায় আসতো কোশ্চেনে ওদের। তো সেই হিসাবে খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো ডেটা ডিকশনারিটা। এবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, ডেটা ডিকশনারিটা কি। দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে, জিনিসটা খুব সোজা, খুব ভালো করে বুঝবে। ডিকশনারি মানে কি, সবাই আমরা জানি শব্দকোষ, তাই তো? আবার জানো তো শব্দকোষ, অর্থাৎ আমরা হ্যাঁ স্যার জানি। ডিকশনারি, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ডিকশনারি পাওয়া যায়। ডিকশনারি সবাই আমরা ব্যবহার করেছি তো ছোটবেলায়, বা এখনো হয়তো করছি। ছোটবেলায় বলবো কেন, তোমরা এখন ছোটই আছো। তো কম বেশি সবাই আমরা ডিকশনারি ইউজ করেছি, কিন্তু যদিও তোমাদের সময় হয়তো মোবাইল ডিকশনারিটাই বেশি চলে, আমাদের সময় ফিজিক্যাল ডিকশনারি আমরা কিনতাম ছোটবেলায়। তোমরা তো এখন মোবাইলে গিয়ে টুক করে প্লে স্টোরে যাচ্ছ, একটা ডিকশনারি ডাউনলোড করে নিচ্ছ, পেয়ে যাচ্ছ। কিন্তু আমাদের সেই মোটা, সেই একটা পঞ্জিকা, পঞ্জিকা বলছি কেন, মানে একটা বিরাট মোটা একটা ডিকশনারি বই কিনতে হতো। তো সেখান থেকে আমাদের বিভিন্ন ডিকশনারি পড়তাম আমরা ছোটবেলায়। তো বেসিক্যালি কি হচ্ছে, ডিকশনারিতে গিয়ে কি কি পাওয়া যায় কেউ জানো? একটা ডিকশনারিতে গেলে কি কি ডেটা পাওয়া যায়, কেউ একজন? যে স্যার কোনো একজন সমস্ত বলো। তালিকা পাওয়া যায়, হ্যাঁ কি? মানে সমস্ত বিষয়ের সবকিছু পাওয়া যায়। সবকিছুটাই কি সেটাই জানতে চাই। আচ্ছা, আমি সাপোজ ধরো আমি বললাম কি, আচ্ছা বললাম ডেটা ডিকশনারিতে যাও, গিয়ে এই যে এই তথ্য শব্দটার, আমি বললাম এই গুড একটা শব্দ, ঠিক আছে, এই শব্দের ডেটা ডিকশনারিতে খুঁজে বার করো, কি কি পাবে? যদি গুড শব্দটা যাও ডেটা ডিকশনারিতে, এর বেঙ্গলি এই মিনিং, শব্দটার সিনোনিম, অ্যান্টোনিম। অর্থ এর পাবো, বাংলা মানে অর্থ পেতে পারি, পাবো, অর্থ পাবো, সিনোনিম পাবো, সিনোনিম তারপরে পাবো, ভেরি গুড, অ্যান্টোনিম সব মানে অ্যান্টোনিম পাওয়া পাবো, যাবে। হ্যাঁ অ্যান্টোনিমও পাবো। আর এবার কিছু ক্ষেত্রে দেখা যায় বাক্যও দেওয়া থাকে কিছু বাক্যও দেওয়া ক্ষেত্রে। থাকে, একদম একদম। তার মানে কি, এই যে একটা শব্দ, শুধু তো আমরা গুড গুড মানে সবাই জানি, কিন্তু গুডের অল্টারনেটিভ শব্দ তো হতে পারে। আমরা বলি না, এই কাজটা কেমন লেগেছে, তোমার একটা রিমার্কস দাও। এই সবার একটা জিনিস কি, কেউ লিখে দিল কি গুড, গুড মানে কি ভালো, কেউ এক্সট্রা অর্ডিনারি লিখতে পারে, কেউ গুডের জায়গায় আরো বেটার। একটু সাউন্ড, একটু সাউন্ড এই আসছে, অঙ্কুর, কাইন্ডলি একটু মিউট করো, একটু মিউট করো। মিউট কর অঙ্কুর। ক্লাসে ডিস্টার্ব হচ্ছে বাবা। বোঝা গেল? তাহলে আমি যদি বলি এখন গুড, তাহলে কি বলতে পারো? তুমি বলতে পারো স্যার গুড তো গুড, গুডের যদি বলি আর সিনোনিম, তাহলে কি হবে? তুমি গুডের জায়গায় এক্সেলেন্ট শব্দ ইউজ করতে পারো, তাই না? হেল্প মানে আরো অনেক শব্দ আছে গুডের রেসপেক্টে।
তো কি পারপাসে ইউজ করছো সেটা ডিপেন্ড করছে। তো গুড মানেই সে গুডের অল্টারনেটিভলি তুমি আরো মানে সিনোনিম আছে, তার অ্যান্টোনিম আছে। তো এগুলো কি হচ্ছে? তো এগুলো হচ্ছে আমাদের গুড শব্দের সঙ্গে আমাদের রিলেটেড। গুড এর জায়গায় এক্সেলেন্ট, পারফেক্ট কত কিছু ব্যবহার করা যায়। তো এগুলো হচ্ছে তার শব্দকোষ থেকে তার ডিটেলস। এখন ডেটাবেসের ক্ষেত্রেও একই গল্প। ব্যাপারটা হচ্ছে এই যে ডেটাবেসে আমরা যখন ডেটা রাখি, যদি দেখো একটুখানি কাইন্ডলি, বই আছে তো সকলের কাছে? এই এই যে টেবিলটা সবাই একটু লক্ষ্য করছো, টেবিলে কি কি হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ, টেবিলটা একটু হাইলাইট করো, দেখো এখানে কি আছে? ফিল্ড নেম, এখানে আছে, আচ্ছা, দাঁড়াও। এখানে আছে ফিল্ড নেম, এখানে আছে ডেটা, ডেটা টাইপ, এখানে আছে ডেটা ফরম্যাট, এখানে আছে ফিল্ড সাইজ, এখানে আছে ডেসক্রিপশন, এখানে আছে এক্সাম্পল। অর্থাৎ যখন ডেটাবেসে যখন ডেটাটা স্টোর হয় না, ভালো করে বুঝবেন, যখন ডেটাবেসে ডেটা স্টোর হয়, শুধু ডেটা কিন্তু র্যান্ডমলি স্টোর হয় না, সেই ডেটার অনেক ডিটেলস থাকে, তার মধ্যে অনেক ডিটেলস থাকে। কেন থাকে? কারণ ভবিষ্যতে আমরা ডেটাকে রাখি কেন? শুধু রেখে দেওয়ার জন্য? এই যে আমরা প্রত্যেকে, ধরো তোমরা ভবিষ্যতে চাকরি করবে, প্রচুর হয়তো স্যালারি পাবে, পয়সা ইনকাম করবে, তো সমস্ত পয়সা মানে কি, যখন তোমরা ব্যাংকে 5 লাখ 10 লাখ টাকা স্যালারি পাবে, সেই টাকাগুলো যখন ব্যাংকে রাখবে, তো ব্যাংকে রাখার মানে কি, রাখা মানে কি শুধু রাখার জন্যই, না ইন ফিউচার ভবিষ্যতে গিয়ে খরচা করবে, তার জন্য ব্যাংকে গিয়ে টাকাগুলো রাখবে? তো বেসিক্যালি তুমি প্রত্যেক মাসে তোমার স্যালারি দেখা গেলো 2 লাখ টাকা, তুমি প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে তোমার ইন ফিউচার তোমার জন্য, ফিউচারের জন্য জমাচ্ছ। এখন ফিউচারে গিয়ে যদি বলা হয় যা, ব্যাংক আর বলেছে টাকা দেবে না, চিট ফান্ডের মতো টাকা সব মেরে দিয়েছে, তাহলে কি হবে? মানে তুমি তো তাহলে ভবিষ্যতের জন্য যে সঞ্চয় করছো সে টাকা তুমি পেলে না। তার মানে কি হলো? আলটিমেটলি তোমার গোল যেটা ছিল, সেই গোলটা তুমি অ্যাচিভ করতে পারলে না। তো সেটা যাতে মিসম্যাচ না হয়, অর্থাৎ সেই ডেটাটা, অর্থাৎ আমার কাছে কি টাকার মতনই এখানে আমরা এই বলেছি যে টাকার থেকেও বেশি মূল্যবান যদি বর্তমানে থাকে এবং ভবিষ্যতে, সেটা হচ্ছে কি আমাদের ডেটা। তো ডেটা আমরা যখন স্টোর করি, সেই ডেটার আসল উদ্দেশ্য থাকে কি, পরবর্তীকালে ডেটাটা যাতে আমরা রিট্রিভও করতে পারি, শুধু রাখবো না, রাখার সঙ্গে পরে আমাকে ফিরেও পেতে পারি। তো যদি বলা হয় এই যে তোমার মোবাইলের মধ্যে কত ছবি আছে, এই যে আমরা রিয়েলিস্টিক বলে দিই তোমাদেরকে বলছি, যখন এই যে মোবাইলে আমরা, তোমার ক্যামেরাতে, তোমার ফোনে কোনোদিন ইন ফিউচার যদি বলে দিই, আমি বারবারই বলি তবুও আমি বলছি, কোনোদিন এই যে আমরা বলি না, মোবাইলে যাচ্ছি টুক করে একটা ক্লিক করলাম, একটা ছবি উঠে গেল, আবার পরে মনে হলো কি স্যার টুক করে করলাম ডিলিট হয়ে গেল। ডিলিট কিন্তু কোনোদিন হয় না, ভালো করে জেনে রাখো। ডেটা একবার মেমোরিতে গেল মানে ও গেলই, কিন্তু ও কিন্তু স্টোর হয়ে গেল। তোমার কাছে হয়তো তোমার ভিউ পয়েন্ট থেকে হয়তো ডিলিট হলো, আলটিমেটলি সেটা যদি কোনো এক্সপার্টের হাতে যায় না, সে কিন্তু তোমার যত পুরনোই ডেটা হোক, সে তুমি রিসাইকেল বিন থেকে ডিলিট করো আর যেখান থেকে ডিলিট করো, সমস্ত ডেটা কিন্তু ব্যাকআপ আনা সম্ভব। এইবার প্রশ্ন হচ্ছে, তুমি যদি বলো স্যার ডেটা তো আমরা দেখতে পারি না, কি করে দেখতে পারি না? কারণ বেসিক্যালি একটা কনসেপ্ট বলি, সেটা হচ্ছে, মনে করো এই বলছি যখন একটু বলে দিই, এটা একটু জেনে রাখা উচিত। মনে করো দুই ব্যক্তি, ভালো করে বোঝো, এ হচ্ছে রাম, এ হচ্ছে শ্যাম। রামের বাড়ি কোথায়? রামের বাড়ি হচ্ছে বনগাঁ। শ্যামের বাড়ি কোথায়? চাঁদা। ঠিক আছে? এখন রাম আর শ্যাম দুজন আছে, দুজনকে কেউ চেনে না, কেউ কাউকে চেনেই না, ঠিক আছে? তো এই দুজনের মধ্যে দেখা যাচ্ছে ফেসবুকে গিয়ে পরিচয় হলো, ঠিক আছে? ফেসবুকে পরিচয় হলো। তো রাম একদিন ফেসবুকে পরিচয় হয়ে শ্যামকে জিজ্ঞেস করলো তোর বাড়ি কোথায়? তো শ্যাম তখন বললো ঠিক আছে আমার বাড়ি চাঁদাই। শ্যামও রেসপেক্টলি কি বললো, রামকে বললো তোর বাড়ি কোথায়? ও বললো আমার বাড়ি বনগাই, তাই তো? তাহলে কি হচ্ছে, আলটিমেটলি দুজনের কি লোকেশন জানতে পারলো, জানতে পারলো তো? বলো আগে এই পর্যন্ত বুঝলে কিনা বলো। এখন হ্যাঁ যদি স্যার। রামকে বলা হয় বলো তো বাবা, তোমার বন্ধু শ্যামের বাড়ি কোথায়? রাম কি বলবে? স্যার ওর বাড়ি তো চাঁদাই, তাই না? এইবার শ্যাম চাঁদার বাড়িটা বিক্রি করে দিল, ঠিক আছে? বিক্রি করে দিয়ে শ্যাম কোথায় চলে গেল? কোথাও একটা চলে গেল। কোথায় চলে গেল? জানি না কোথায় চলে গেছে, ঠিক আছে? এইবার রামকে যদি বলা হয় যে শ্যাম এখন কোথায় থাকে, রাম কি বলবে বলো? এবং শ্যাম যে বাড়ি বিক্রি করে চলে গেল বা কোথাও একটা তার শিফটিং করে চলে গেল, সেটা রামকে আর জানালো না, না জানিয়ে না ইনফর্ম করেই চলে গেল। এখন যদি রামকে বলা হয় বলো শ্যামের বাড়ি কোথায়, রাম কি বলবে? স্যার চাঁদাই বলবে স্যার।
চাঁদাই বলবে। এবার দেখা গেল সেই অনুপাতে আমরা চাঁদাই গেলাম, গিয়ে কি শ্যামকে আর খুঁজে পেলাম? না স্যার। পেলাম না। আচ্ছা, এর মানে চাঁদাই খুঁজে পেলাম না মানে এর মানে কি এইটাই দাঁড়ায় যে শ্যাম এই পৃথিবী ছেড়ে চলে গেছে? নিশ্চয়ই না। হয়তো সে চাঁদা ছেড়ে হয়তো সে মুম্বাই চলে গেছে, কি দিল্লি চলে গেছে, কি আমেরিকায় চলে গেছে, কি বাংলাদেশে চলে গেছে, কি মায়ানমারে চলে গেছে, কোথাও একটা অন্য কোনো দেশে শিফট করে গেছে। তার মানে কি হচ্ছে, তো বেসিক্যালি রামের কাছে যে শ্যামের যে লোকেশনটা ছিল, লোকেশনটাকে ডিলিট করে দিলাম আমরা, তাই না? লোকেশন যেটা ছিল সেটা হারিয়ে গেছে, অর্থাৎ শ্যামের যে কারেন্ট লোকেশন সেটা রাম জানে না। ওই জন্য রাম দেখে মনে হচ্ছে কি, রাম দেখছে যে শ্যাম যেন চাঁদা থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু শ্যাম ডিলিট হয়নি। শ্যাম কিন্তু শ্যামেই আছে, শুধু শ্যামের লোকেশনটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ওই চাঁদাটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন চাঁদার জায়গায় মুম্বাই আসছে, দিল্লি এসছে, হায়দ্রাবাদ এসছে, পুনে এসছে, আমেরিকা আসছে, কি এসছে আমরা জানি না কিন্তু। তো আমাদের সেম যেটা হয় মোবাইলের ক্ষেত্রেও একই জিনিস হয়। আমি একটা টুক করে একটা ক্লিক করলাম মানেই আমার যে ছবিটা স্টোর হয়ে গেল গ্যালারিতে, ও কিন্তু স্টোরই হয়ে গেল। এবার তো আমরা যখন ডিলিট করে দিচ্ছি, আমরা কি করছি, ওই ডেটাটার সঙ্গে আমার যে লিঙ্কটা, অর্থাৎ যে ডেটাটাকে খুঁজে পাওয়ার যে লিঙ্কটাকে ডিলিট করা হয়, ডেটাটা কিন্তু থেকেই যায়, ঠিক আছে? এগুলো আর একটু হার্ড লেভেলে, মানে অ্যাডভান্স লেভেলে। এগুলো আমরা যখন মাস্টার ডিগ্রিতে পড়েছি তখন আমাদের দেখিয়েছে, ফিজিক্যালিও দেখিয়েছে হার্ড ডিস্ককে রিট্রিভ কি করে করা যায়। একটা হার্ড ডিস্ক 10 বার ফরম্যাট হয়ে গেছে, সেখান থেকেও পুরোনো ডেটা টেনে বার করা গেছে, দেখা যাচ্ছে 10 বছর পুরোনো ডেটা, পার্সোনাল ডেটা, হয়তো তার খুবই পার্সোনাল ডেটা যেটা হয়তো পাবলিকলি আনা যাবে না, এমন ডেটাও কিন্তু বেরিয়ে যায়। তো এগুলো পসিবল। ওকে, তো এগুলো আমি জানিয়ে দিলাম, এগুলো অ্যাডভান্স লেভেলে তোমাদের জন্য নয়, তবে আমি এই জন্য বলে দিই যে কখনো এমন কোনো ডেটা মোবাইলে রাখবা না যেটা ভবিষ্যতে তোমার জন্য হানিকারক হতে পারে। কারণ আজকে তোমার মনে হচ্ছে ডেটাটা ডিলিট হয়েছে, মানে বাস্তবে সেটা ডিলিট হয়নি কিন্তু, ঠিক আছে? তো এটাই হলো বিষয়, একটু জানানোর দরকার ছিল, যে কারণে বললাম। তো বেসিক্যালি আগেই বারবার বলছি, ডেটা খুবই গুরুত্বপূর্ণ, তো ডেটার প্রাইভেসিটা খুবই দরকার। এইবার যেটা নিয়ে আলোচনা করছিলাম, ডেটা ডিকশনারি। ওকে, তো ডেটা ডিকশনারি মানে কি, ডেটার সমস্ত ধরনের ডিটেলস, অর্থাৎ যেরকম আমরা শব্দকোষে গিয়ে যেরকম সিনোনিম, অ্যান্টোনিম, তার সমস্ত কিছু যেরকম পাচ্ছি, ঠিক একই রকম একটা ডেটাবেসে যত ডেটা থাকে তার অল ডিটেলস। মানে কি অল ডিটেলস মানে, অর্থাৎ আমি একজনের নাম লিখলাম, সেই নামটা কি ধরনের ডেটা, টেক্সট ডেটা। আচ্ছা, সেই নামটা সাইজ কত, 20টা, 20 মানে কি সেখানে 20টা অক্ষরই আছে। সেই তার যে অ্যাপ্লিকেশনটা যেখানে ডেটাটা ইউজ হচ্ছে সেখানে কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে, বা সেখানে হয়তো কি টেক্সট ওরিয়েন্টেড, এই যে দেখো না এখানে বিভিন্ন রকম দিয়েছে, তার ফার্স্ট নেমটা কি, লাস্ট নেমটা কি, হয়তো তার সাইজটা কত, তার বিট সাইজ কত, ডেটা টাইপ কত, কোন কোন টেবিলে গিয়ে স্টোর হচ্ছে, অর্থাৎ তার অল বায়োডেটা। সহজ কথায় বলতে গেলে ডেটা ডিকশনারি কি, একটা ডেটার টোটাল বায়োডেটা কোথায় থাকে, এই ডেটা ডিকশনারির মধ্যে থাকে। ওকে, অর্থাৎ এই ডেটা ডিকশনারি কি, ডেটা ডিকশনারি হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাবেসের ডেটার প্রকৃতি, একটা ডেটার সমস্ত ডিটেলস কোথায় থাকছে, ডেটা ডিকশনারির মধ্যে স্টোর থাকে। যদি ভবিষ্যতে কোনোদিন চাকরি বাকরির জন্য সবাই যাবে আশা করি, তো যখনই যাবে দেখবে সিভি বা বায়োডাটা বলতে, আগেকার দিনে বলতো বায়োডাটা, এখন বায়োডাটা টার্মসটা উঠে গেছে, এখন সিভি বলা হয়, সিভি। অর্থাৎ সিভি মানে কি, সিভি মানে হচ্ছে তোমার সমস্ত হিস্ট্রি সেখানে থাকবে, তোমার নাম, বাবার নাম, তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার, তোমার কোয়ালিফিকেশন, তোমার স্কিল কি আছে, তোমার কি কি অ্যাচিভমেন্টস আছে, গোলস কি, ভবিষ্যতে কি করতে চাও, সমস্ত অ্যাক্টিভিটি তোমার সিভির মধ্যে থাকবে। অর্থাৎ তোমার সিভি পড়লে তোমার সম্পর্কে একটা কি আসবে, পুরো প্রতিচ্ছবি তার কাছে একদম ভেসে উঠবে। বুঝে গেল? তো ডেটা ডিকশনারি তাই, অর্থাৎ একটা ডেটা যাবতীয় অল ডিটেলস কোথায় পাবো, ডেটা ডিকশনারির মধ্যে পাবো। কনসেপ্ট ক্লিয়ার? স্যার বলছি সিভির ফুল ফর্ম কি? সিভির ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম, কি একটা যেন বলে বাবা, কারিকুলাম ভুলে যাচ্ছি, জাস্ট এ মিনিট আমি দেখে বলি, ভুলে গেছি, মানে বহুকাল তো সিভি ইউজ করি না। আচ্ছা, হ্যাঁ, কারিকুলাম হচ্ছে কি বলে ওটাকে, ভিটা, কারিকুলাম ভিটা, মানে VITA, কারিকুলাম। এটার প্রনাউন্সিয়েশন একটু অন্যরকম হয়, অর্থাৎ জীবন বৃত্তান্ত যাকে বলে, বাংলা করলে যাকে দাঁড়ায় জীবন বৃত্তান্ত, অর্থাৎ তোমার সমস্ত ডিটেলস থাকবে সিভির মধ্যে।
তো আগে এই যে সিভি কে আগে বলা হতো তোমার বায়োডাটা বলা হতো, কিন্তু এই বায়োডাটা টার্মসটা এখন আর চলে না। এখন সবকিছুর ক্ষেত্রে হয় না, অ্যাডভান্স লেভেলে চলে গেছে, তো বায়োডাটার জায়গায় এখন সিভি বলা হয়। সিভি, ভালো করে বোঝো, সিভি, সিভি। এই জন্য বলবে এখন অনেকে দেখবে জবের, প্রাইভেট জবের ক্ষেত্রে বেশি চলে। কোনো কোম্পানিতে যাবে গিয়ে ফার্স্টে বলবে কি, আপনার অল ডিটেলস এর সঙ্গে আপনার সিভিটা জমা দিন। সিভি মানে কি, তোমার সমস্ত কিছু ডিটেলস, যেটাকে কারিকুলাম ভিটা বলছে, এটাকে বলা হয় সিভি। তার মানে তার মধ্যে সমস্ত ডিটেলস, অর্থাৎ ডেটা ডিকশনারির মধ্যে কি আছে, একটা ডেটাবেসের মধ্যে যত ডেটা থাকে তার সমস্ত ডিটেলস কোথায় থাকবে, ডেটা ডিকশনারির মধ্যে থাকবে। যেমন দেখো ডেটা ডিকশনারির প্রত্যেকটা ফাইলের রেকর্ডের সংখ্যা, ফিল্ডের নাম, ধরন, ডেটার মালিকানা, অধিকার, সমস্ত যেরকম থাকে ডেটা ডিকশনারির মধ্যে সেম জিনিসটা থাকবে। আচ্ছা, এইবার যেটা আমি তোমাদেরকে পড়াবো এইটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু আমি এই কয়েকটা জিনিস একটু স্কিপ করছি, এটা পরে পড়াবো, ঠিক আছে? আমি আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো বলেই বার করলাম। সেটা হচ্ছে এই যে এখানেই ছিল, সরি, হ্যাঁ, ইআর ডায়াগ্রাম। ভালো করে বোঝো, এটা একটু বোঝার টপিক, হ্যাঁ। ইআর, ইআর এন্টিটি রিলেশনশিপ মডেল, এটাকে বলা হয় ইআর মডেল। ভালো করে বুঝবো ইআর মডেল কি জিনিস। খাতা আছে সকলের কাছে? আছে হ্যাঁ কি স্যার। খাতা? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু খাতাটা নাও কিন্তু, হ্যাঁ। এবার একটু কয়েকটা জিনিস একটু করে নোট ডাউন করবে, আমি যেগুলো বলবো। আচ্ছা, তো ইআর মডেল বেসিক্যালি, ইআর শব্দের মানে কি? ইআর শব্দের মানে হচ্ছে ই ফর কি, এন্টিটি, আর ফর রিলেশনশিপ, ঠিক আছে? মডেল। প্রশ্ন হচ্ছে এই যে এন্টিটি রিলেশনশিপ মডেল কি কাজের, ভালো করে বোঝো। আমি একদম ব্যাক থেকে মানে পেছন থেকে সামনে আছে। মডেল মানে কি বলো, মডেল মানে বলো না, ঠিক হোক ভুল হোক বলো না, এটা চেষ্টা করো। স্যার মডেল মানে কি জানি, কিন্তু বাংলাটা বলতে পারবো না স্যার। আচ্ছা কি বলো, বলো। গঠন স্যার। গঠন, আচ্ছা, আর হ্যাঁ হতে নিলাম, গঠন হতে পারে। আর মডেল মানে কি, আমার এক্স্যাক্টলি বাংলা দরকার নেই, কি বোঝো সেটা বুঝলেই হবে। মডেলটা, মডেল কোথায় ইউজ করেছো বা মডেল কোথায় দেখেছো বলো, মডেল। স্যার কাঠামো কি কোনো কিছুর? কাঠামো, এক্স্যাক্টলি, মডেল মানেই কাঠামো। ওকে, ঠিক আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট কাঠামোটা যায়, এক্স্যাক্টলি। তো মডেল, এটা আমরা কোথাও ব্যবহার করতে দেখেছি কোনোদিন মডেল? হ্যাঁ স্যার। বলো, যেমন আরো ভালো করে বলে দিই, মডেল মানে হচ্ছে নকশা, ঠিক হ্যাঁ আছে? ওটাই বলতে হ্যাঁ, যাচ্ছিলাম, বোঝাতে নকশা, পারছিলাম না। নকশা। তো নকশাটা মানে কি, নকশা মানে কি, তোমাকে একটা ডেপ্লিকা দিয়ে দেওয়া হলো, বললো কি ঠিক আছে তোমরা না এই মডেল অনুযায়ী তোমরা এই কাজটা করবে। তার মানে কি, তোমাকে একটা ড্যামি ডিজাইন দেওয়া হচ্ছে, তোমাকে সেই ডিজাইনের মতন কাঠামো ধরে তোমাকে করতে হবে। এই মডেল, এই মডেলটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হতো, যেমন আমরা মডেল বলি, মডেলার, বিভিন্ন ফ্যাশন মডেলার হয় না, বিভিন্ন রকম ফ্যাশনের বিষয়ে জামা কাপড় পরে বিভিন্ন মডেলার বিভিন্ন রকম জুয়েলারির অ্যাড দেয়, বিভিন্ন রকম জামা কাপড়ের অ্যাড দিচ্ছে, সব কি, সব মডেল। হ্যাঁ মেকআপের অ্যাড দেয়। মেকআপের অ্যাড দেয়, এক্স্যাক্টলি। আরো অনেক কিছু আছে মডেল। তো মডেল মানে হচ্ছে, যেমন তুমি যদি বাড়িতে রং করতে যাও, তখন তোমাকে কি দেবে, তোমাকে বলবে একটা ওই কি বলে ওটাকে, লিফলেটের মতন না, ওটাকে কি বলে, মাথায় আসছে না। বা মনে করো জুয়েলারি শপে তুমি যদি জুয়েলারি কিনতে যাও, বড় বড় জুয়েলারিরা, তারা ওই এক ধরনের বই পাওয়া যায়, ওই বই দিয়ে দেয়, ওটাকে কি একটা বলে, বেশি তো টার্মসটা মাথায় আসছে না আমার। তো ওইখানে তুমি ডিজাইন, ক্যাটালগ। ক্যাটলগ, ক্যাটলগ, হ্যাঁ একদম ক্যাটালগ। তুমি ওখানে ডিজাইন চুজ করতে পারো, তাই না? তার মানে কি হচ্ছে, ওখানে বিভিন্ন মডেল দেওয়া আছে, তুমি সেই মডেল অনুযায়ী তোমার মডেলটা পছন্দ করে নাও। তার মানে কি হচ্ছে, সেটা হচ্ছে মডেল। তো আহ, এগুলো কি, মানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, তোমাকে একটা চুজ করে নিতে হবে। যেমন আজকালকার শপিং মলে গিয়ে দেখবে বিভিন্ন একই জামা কাপড়, নর্মাল দোকানে জামা কাপড় গুলো এমনি সাজিয়ে রাখা হয়, আর শপিং মলে সেই জামা কাপড়, সুন্দর সুন্দর জামা কাপড় গুলো বিভিন্ন মডেলের মধ্যে পরিয়ে রাখা হয়। তার মানে কি হচ্ছে, যে জামা কাপড়টা পরলে কেমন লাগবে তার একদম ড্যামি দেওয়া আছে তোমার সামনে, একটা নকশা বা ডিজাইন তোমার সামনে প্রস্তুত আছে। মানে তুমি তার জায়গায় বসিয়ে তুমি নিজেকে ইমাজিন করে নিতে পারো যে এই জামাটা পরলে আমাকে এত সুন্দর লাগবে, বা এই কালারটা পরলে এত ভালো লাগতে পারে। তো এগুলো কি হচ্ছে, মডেল। তো ডেটাবেসের এই মডেলটা, আচ্ছা,
রিলেশনশিপ কি? আচ্ছা একটু ক্লিয়ার করে দিই। রিলেশনশিপ মানে কি? স্যার সম্পর্ক। সম্পর্ক, একদম। এন্টিটি মানে কি? আচ্ছা স্যার যদিও এন্টিটি মানে অবয়ব। এন্টিটি মানে অবয়ব। আচ্ছা তুমি নিশ্চয়ই ডিকশনারি থেকে বললে। না স্যার আমি জানি এন্টিটি মানে অবয়ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা খুব ভালো। তো বেসিক্যালি খুবই ভালো যদি জেনে থাকো। তো বেসিক্যালি এই অবয়বটা কি একটু এক্সপ্লেন করতে পারবে? এনটিটি কোনো কাকে জিনিস বলে? দেখে কোনো জিনিসের থেকে আধারিত হয়ে একটা অবয়ব তৈরি হয় সেটাকে বলে এন্টিটি বা অবয়ব। ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ 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 এনটিটি তাকেই বলা যেতে পারে যা যে মানে এই মানে কি বলবো আমাদের এই ইউনিভার্সে যা বিলং করে, ইউনিভার্সে যে জিনিসটা বিলং করে তাকে বলা হবে এনটিটি। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা উপাদান বা একটা অবজেক্ট যা এই পৃথিবীতে বিলং করে, ঠিক আছে? এবং সেই বিলংটা কিন্তু মানে এমন নয় যে কি বলতে পারি মানে যেটা ফিজিক্যালি বিলং থাকতে হবে, লজিক্যালি বিলং থাকলে হবে না, লজিক্যালি। অর্থাৎ ফিজিক্যালি মানে কি আমি যদি বলি, আমি বললাম কি বললাম স্টুডেন্ট, ভালো করে বোঝো, স্টুডেন্ট, এটা ফিজিক্যালি এর বিলং আছে তো? বলো। হ্যাঁ আচ্ছা একদম। আচ্ছা সেম আমি বললাম টিচার, আছে? হ্যাঁ ফিজিক্যালি স্যার পাওয়া যায় তো? আচ্ছা এবার বলতে টিচার মানে কি, এই টিচার বলতে কাকে বোঝো বলো, কাদেরকে বোঝো? এই টিচার মানে নির্দিষ্ট আমি কাউকে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি কাউকে আইডেন্টিফাই করা হচ্ছে কি? না স্যার যারা পড়ান। যারা যারা পড়ায় সকলেই টিচার। এমনকি ইনফ্যাক্ট তুমিও যদি কোনো বাচ্চাকে পড়াও তাহলে তুমি তার কাছে কি? তুমিও তার টিচার, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। তো এবার বিষয়টা হচ্ছে এই যে এরা এরা কি ফিজিক্যালি বাস্তবে এক্সিস্ট করে তো? হ্যাঁ আচ্ছা এবার যদি আমি যেখানে যদি বলি ঘোস্ট, হবে? না স্যার আচ্ছা এবার এটা হচ্ছে বিতর্কিত হয়ে Yes, গেল, sir. তাই না? এবার স্যার কেউ যদি হবে বলতে স্যার। পারে, এবার তুমি বলতে পারো যে স্যার হতে পারে, আবার কেউ বলতে পারে না স্যার হতে পারে না। তো বেসিক্যালি দেখো, স্যার হবে। আচ্ছা এবার দেখো এখানে তুমি সাইন্টিফিকলি ব্যাপারটা এখানে ব্যাপারটা নিয়ে আসলে চলবে না। ইন জেনারেলি কম্পিউটার সায়েন্স রেসপেক্টে ওগুলোকে এন্টিটি হিসাবে ধরা হবে না, ঠিক আছে? ওগুলোকে ধরা হবে না। হয়তো সায়েন্স ফিকশনে গিয়ে বা কোনো পারপাসে হতে পারে, হতে পারে, কিন্তু বেসিক্যালি আমাদের এখানে ওগুলোকে ধরা হবে না। অর্থাৎ যার ফিজিক্যালি আমি যদি মনে করি ঘোস্টকে আমি দেখতে চাই এই মুহূর্তে, তুমি কি এই মুহূর্তে সবসময় তাকে দেখতে পাচ্ছ বা সেই জিনিসটাকে ফিজিক্যালি পাচ্ছ? হয়তো কোনো একটা সিচুয়েশনে তুমি ফিল করেছো, হয়তো ফিল করেছো, সেটা আলাদা জিনিস। কিন্তু যার বেসিক্যালি যার কোনো কি বলবো মানে যেটা অবজেক্টটাকে সহজে আর নেই বা তাকে তুমি ক্লাসিফাইড করতে পারো না, যাকে ক্লাসিফাইড করা যায় না, যেমন ক্লাসিফাইড মানে বোঝো তো? তার কি বলি তার মানে কোনো বৈশিষ্ট্য বা মানে বৈশিষ্ট্য, হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ এক্স্যাক্টলি, তার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স বলো কাকে ঘোস্ট বলা যেতে পারে? এবার একজন বললো স্যার ঘোস্টের আবার ভাগ বলো, কেউ বললো কি বলে না বিভিন্ন সব আছে ভাগ, যাই হোক আমার মনে নেই। আহ তো এরকম ভাবে তো ওইভাবে ক্যারেক্টারিস্টিক্স করা যায় না। তো যে যদি যাতে পারে সেটা ইললজিক্যাল বা কিছু হতে পারে। তো বেসিক্যালি এন্টিটি তাদেরই বলা হবে যারা বাস্তবে বিলং করে, অর্থাৎ অবজেক্ট, যে অবজেক্ট গুলোকে বাস্তবে ফিজিক্যালি আমরা বিলং মানে এক্সিস্ট করছে তাকেই আমরা এন্টিটি বলতে পারি। তো এন্টিটি মানে কি, তার মধ্যে এন্টিটি মানে কি সে একটা সত্তা, তার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যেমন একটু আগে যদি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট একটা সত্তা হলো, তো স্টুডেন্টের অনেক বৈশিষ্ট্য আছে। স্টুডেন্টের কি কি আছে? স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের ক্লাস আছে, স্টুডেন্টের সেকশন আছে, স্টুডেন্টের রোল নাম্বার আছে, স্টুডেন্টের মার্কস আছে, স্টুডেন্টের গ্রেড আছে, আছে তো এগুলো? হ্যাঁ স্যার বলো পর না। হ্যাঁ স্যার। এবার যদি বলি ঘোস্ট, বলো ঘোস্টের আইডি, ঘোস্টের রোল নাম্বার, ঘোস্টের নাম, তার অ্যাড্রেস, ফোন স্যার নাম্বার, আধার স্যার ডিটেলস। এটা একটা বিতর্ক মত। অ্যাকর্ডিং টু প্যারাসাইকোলজি, এখানে প্যারানর্মাল সাইকোলজি, এখানে এন্টিটি মানে ঘোস্টকেই বোঝায়। আচ্ছা হতে পারে, আমি বলছি আমি কি বললাম
আমি কি বললাম আমরা এখন কি সাবজেক্ট পড়ছি হ্যাঁ যেটা স্যার, এটা একটা যেটা বিতর্ক হ্যাঁ মত। বিতর্ক আমি তো ফার্স্টেই তো বললাম যে এটা প্রথম কথা বিতর্ক, আর দ্বিতীয় কথা তুমি ঘোস্টের ডিটেলস ডেটাবেসে তুমি যদি ফেসবুকে যদি এখন বলো করো আমি একটা হোস্টের নামে একটা ফেসবুক আইডি বানাবো, তার ডিটেলস ফিল আপ করবো, তুমি ফেসবুকে যে ফর্মটা দেবে ফর্মে ঘোস্টের সমস্ত ডিটেলস ফিল আপ করতে পারবা? পারবা না। স্যার সেক্ষেত্রে সবগুলো অ্যাপ্লিকেবল হয় না। বলে দিল ডেট অফ বার্থ, নাও ঘোস্টের ডেট অফ বার্থ বলো, হবে? বলো টেকনিক্যালি বলো। আমি তো কম্পিউটারে আমি তো ডেটা তার ডেটা স্টোরের রেসপেক্টে আলোচনা হচ্ছে তাই না? তোমার ডেট অফ বার্থ বললে তুমি বলতে পারবে না? পারবা। ঘোস্টের বলা হচ্ছে বলুন স্যার আপনার ডেট অফ বার্থ বলুন। ঘোস্ট বলবে আমার তো ডেট অফ বার্থই নেই, আমি তো এক্সপায়ারি হয়ে চলে এসেছি। তো বেসিক্যালি যাই হোক ওগুলো বিতর্কিত ব্যাপারে গেলাম না। তো জেনারেলি এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে অবজেক্টের মধ্যে তার বিভিন্ন সত্তা আছে সেখান থেকে পেতে পারি। তো দেখো এই যে ইয়ার মডেল, আমরা এবার চলে আসি ইয়ার মডেলটা কেন ব্যবহার করবো আমি একটুখানি এক্সপ্লেন করে দিই। সময় হাতে 10টা বাজতে হয়তো আর খুব বেশি বাকি নেই। ঠিক আছে আমাদের হাতে এখনো 11 মিনিট আছে, অনেকটা টাইম। তো এই 11 মিনিটে আশা করি করতে পারবো। তো ইয়ার মডেলটা কেন ব্যবহার করা হয় একদম ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ইয়ার মডেল কি জিনিস, যেমন বাড়ি বানানোর সময় আমরা বাড়ি, ধরো আজকে যদি মনে করলাম ওই যে একটু আগে বললাম পাপড়ি মনে করলো একটা বাড়ি বানাবে, একটা বড় দোতলা একটা বাড়ি বানাবে, তার এখন 30 লাখ টাকা বা 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি ইনভেস্ট করবে। তো এমন তো না আজকে রাতে মনে করলো কালকে মিস্ত্রি রাখলো আর কালকের থেকে একদম শুরু হয়ে গেল বাড়ি বানানো। হয় এভাবে বাড়ি হবে? বা এভাবে বাড়ি হয়? কোনো না কিছুর জন্য কি স্যার। দরকার? প্রপার প্ল্যানিং দরকার, তাই না? আর প্ল্যানিং এর থেকেও বড় কি দরকার? বাড়িটা কেমন হবে সেটার কি দরকার? তার স্ট্রাকচার কেমন হবে এগুলো কে ডিসাইড করবে? বাড়িটার মজবুতি, ভূমিকম্প হলে ভূমিকম্প যাতে ভেঙে চুরে না পড়ে, তার ওয়ার্কলোড, তার লোড ক্যাপাসিটি, কোথায় কোন জায়গায় কেমন হবে, কোথায় পিলার হওয়া উচিত, কোথায় কি না হওয়া উচিত, কোথায় কতটা সরু রড যাবে, মোটা রড যাবে, কোথায় বড় পিলার হবে, কত ছোট পিলার হবে, এগুলো কে ডিসিশন নেবে? বাড়ির মালিক, যার বাড়ি হচ্ছে সে? না না স্যার, স্যার। না ইঞ্জিনিয়ার। স্যার। কে করবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার করবে। ভেরি গুড। তো বেসিক্যালি ইঞ্জিনিয়ার কি করবে? ইঞ্জিনিয়ার বাড়ির নকশা বানিয়ে দেবে, তাই তো? তাহলে আমরা একটু ওকে দেখো রিলেট করছি, মডেল মানে কি? নকশা, তাই তো? ইঞ্জিনিয়ার বাড়ির ডিজাইন বানিয়ে দিচ্ছে। আচ্ছা ইঞ্জিনিয়ার ডিজাইন তো বানিয়ে দিল, ইঞ্জিনিয়ার এসে কি বাড়ি বানাবে? বাড়িটা বানাবে কে? মিস্ত্রি। লেবার মিস্ত্রি বা যাকে আমরা মিশন বলি, মিশন মিশন মানে রাজমিস্ত্রি, তাই তো? তো মিশন তারা হচ্ছে আমার বাড়িটা বানাবে, কিন্তু কোন কিভাবে বানাবে? তার স্ট্রাকচার কে দিয়েছে? স্ট্রাকচার বানিয়ে দিয়েছে আমাদের কে? ইঞ্জিনিয়ার। অর্থাৎ যদি কেউ কোনোদিন বাড়ি বানিয়ে থাকো দেখবে বাবা বা মা দেখবে ওই বেশিরভাগই তোমাদের পঞ্চায়েতের বাড়ি, তো দেখবে ব্লুপ্রিন্ট তৈরি করতে হয়, ব্লুপ্রিন্ট পঞ্চায়েত থেকে দেখবে ব্লুপ্রিন্ট পারমিশন করিয়ে আনতে হয়। অর্থাৎ বাড়ির ডিজাইন, বাড়ির চারিদিকে কতটা জায়গা ছেড়েছো, কোথায় ব্যালকনি, কোথায় ড্রয়িং রুম, কোথায় তোমরা টয়লেটের জল পাস করার জন্য জায়গা কি করেছো কিনা, এগুলো শহর অঞ্চলে গেলে আহ মিউনিসিপ্যালিটিতে আসলে আরো বেশি সমস্যা, আর কলকাতা কর্পোরেশনে গেলে তো আরো হেডেকের ব্যাপার, মানে বিরাট একটা হেডেকের ব্যাপার, একটা পারমিশন করিয়ে আনা মানে একটা বিরাট চাপের ব্যাপার। বাড়ির পয়সা থাকতে পারে তোমার কাছে কিন্তু পারমিশন দেবে না মিউনিসিপ্যালিটি, আর কর্পোরেশন তো কলকাতা কর্পোরেশন আরো জ্বালাতন করে, খুব ডিস্টার্ব করে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি এগুলো হচ্ছে প্রবলেম। তার মানে কি হচ্ছে? তো মডেল, বাড়ি বানাতে গেলে বাড়ি টাকা থাকলেই হবে না, তোমাকে মডেল প্রস্তুত করতে হবে। তো মডেলটা হচ্ছে খুব বেশি দরকার। তাহলে মডেল যেরকম কি করছে, মডেল কি, মডেল এবার যদি বলি মডেলের অস্তিত্ব কি, মডেলটা কি লজিক্যালি না ফিজিক্যালি আমাকে বোঝাও। মডেল মানে কি লজিক্যালি বোঝাবে না ফিজিক্যালি বোঝাবে? স্যার লজিক্যালি। এক্স্যাক্টলি। মডেল শব্দের মডেল ব্যবহার হয় কি জন্য? মডেল ব্যবহার হয় লজিক্যালি। যদি আরেকটু ভালোভাবে বলা হয় মডেল ব্যবহার হয় কনসেপচুয়াল, কনসেপচুয়াল স্কিমা। ঠিক আছে, কনসেপচুয়াল মানে কি? কনসেপচুয়াল মানে কি? স্যার ধারণাগত স্যার। ধারণা, এক্স্যাক্টলি। কনসেপচুয়াল মানে ধারণা। অর্থাৎ যে তোমাকে ইঞ্জিনিয়ার যখন তোমাকে একটা ডিজাইন দিচ্ছে, ডিজাইনটা মানে কি? সেই ডিজাইনটা হচ্ছে মিস্ত্রির কাছে একটা ধারণা দিয়ে দেওয়া হলো। এবার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার লিখে দিয়েছে যে একটা বেডরুম হবে 12 ফুট বাই 10 ফুট।
আচ্ছা দেখা গেল মিস্ত্রি দেখলো, বাস্তবে করার সময় দেখছে কি মিস্ত্রি যে আমার হাতে একটু জায়গা বেশি আছে, মিস্ত্রি 12 ফুটের জায়গায় 14 ফুট করে দিয়েছে, হতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন নেই, হয়তো সামান্য 19-20 হয়েছে, সেটা হতেই পারে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি একদম টু দা পয়েন্ট, 1 ইঞ্চি বেশি হবে না, 1 ইঞ্চি কম হবে না, এরকম না কিন্তু। অর্থাৎ একটা তোমাকে ধারণা দিয়ে দিয়েছে। ধরো তুমি কোথাও বেড়াতে যাচ্ছ আননোন জায়গায়, তুমি কি করলে গুগল ম্যাপ ইউজ করলে, গুগল ম্যাপ তোমাকে একটা বেসিক ধারণা দিয়ে দিল, আপনি এই রুট দিয়ে যান, এইভাবে ডান দিকে টার্ন নেবেন, লেফট সাইড টার্ন নেবেন, রাইট সাইডে টার্ন নেবেন, আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। তার মানে কি তোমার ওই রাস্তা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিল। ধারণা মানে কিন্তু তুমি বাস্তবে কিন্তু যাওনি, বাস্তবে গিয়ে দেখা যাচ্ছে গুগল ম্যাপের কথা অনুযায়ী কিন্তু একটা লোক যেরকম গুগল ম্যাপ নিয়ে যেতে যেতে একবার এক পুকুরের মধ্যে গিয়ে গাড়ি নিয়ে পড়েছিল, গুগল ম্যাপ ফলো করছিল বলে। তো গুগল ম্যাপ রাস্তা দেখিয়েছে, সেই রাস্তা গিয়ে একটা মানে গর্তের মধ্যে বা একটা ইয়ের মধ্যে তোমার পুকুরের মধ্যে ফেলে দিয়েছিল। তো ওই লোক চোখ বন্ধ করে গুগল ম্যাপের ভরসা করে চলছিল। তো বিষয়টা হচ্ছে এরকম। তো গুগল ম্যাপ কিন্তু 100% অ্যাকুরেট না, গুগল ম্যাপ ওটা কনসেপচুয়ালের জন্য ভালো। ফিজিক্যালি তোমাকেই সচক্ষে গাড়ির দিকে সামনের দিকে তাকিয়ে তোমাকে গাড়িটা চালাতে হবে। তো ইয়ার ডায়াগ্রামও একই জিনিস। একটা ডেটাবেস যখন তৈরি হয়, সেই ডেটাবেসটা তৈরির আগে তার কিছু কি দরকার, তার কিছু ডিজাইন বানানো হয়, সেই ডিজাইনটাকেই বলা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। যেমন বাড়ির ক্ষেত্রে বাড়ির ব্লুপ্রিন্ট হয়, ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে বা ইয়ার মডেলটাও হচ্ছে ডেটাবেস তৈরির তার পরিকল্পনা। বোঝা গেল? ডেটাবেস তৈরির পরিকল্পনা, বা যেটাকে বলা হচ্ছে কি, যেটাকে আমরা কনসেপচুয়াল স্কিমাও বলতে পারি। এই ডেটাবেসের ইয়ার মডেলের মধ্যে কি কি থাকে, এর মধ্যে বেসিক্যালি দুটো তিনটে জিনিস থাকে, তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবে। এখানে ঠিক থাকছে ডেটার এন্টিটি, অর্থাৎ কি এন্টিটি হবে, তার কি কি অ্যাট্রিবিউট হবে, এবং তা সেই ডেটাগুলোর মধ্যে কাদের সঙ্গে কাদের রিলেশন হবে, রিলেশন। এই তিনটে জিনিসকে এখানে পরিষ্কারভাবে লিখিত করা থাকবে। অর্থাৎ সেই ডেটাবেসে এন্টিটি মানে টেবিল, টেবিল এন্টিটি মানে তো টেবিল, এক একটা এন্টিটি মানে এক একটা টেবিল। সেই ডেটাবেসে কটা এন্টিটি বা কটা টেবিল থাকবে, সেই টেবিলের কি কি অ্যাট্রিবিউট থাকবে, এবং তাদের মধ্যে কোন কোন কাদের সঙ্গে কাদের রিলেশনশিপ থাকবে, সেগুলো সবকিছু এক্সপ্লেনেশন কার মধ্যে থাকবে, ইয়ার মডেলের মধ্যে পরিষ্কারভাবে দেওয়া থাকবে। তো এবার এই ইয়ার মডেলটাকে বোঝানোর জন্য কি করতে হবে, এই ইয়ার মডেলটা বোঝানোর জন্য আমাদেরকে একটা ইয়ার কিছু সিম্বল লাগবে, কিছু সিম্বল লাগবে। এই সিম্বল গুলো খুব ইম্পর্টেন্ট সিম্বল। দেখো তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি সিম্বল গুলো, আর বেশি সময় নেব না, সিম্বল গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে সিম্বলটা প্রথমে দেখতে পাচ্ছ, এই যে সিম্বলটা আমি এখানে এঁকেও দিচ্ছি তোমাদের জন্য, এই যে এটাকে কি সিম্বল বলে, এই সিম্বলটার নাম কি, আয়তকার চতুর্ভুজ। আয়তক্ষেত্র, বা ইংরেজিতে কি বলে, ইংরেজিতে এটাকে রেক্ট্যাঙ্গেল বলে, তাই না? রেক্ট্যাঙ্গেল তো, আচ্ছা। তো এটাকে রেক্ট্যাঙ্গেল বলা হয়। এই সিম্বলটাকে ব্যবহার করা হয় কার জন্য, এই সিম্বলটাকে ব্যবহার করা হয় এন্টিটির জন্য। পরের আরেকটা সিম্বল দেখো, এই যে সিম্বলটা, এই সিম্বলটা ওভাল সিম্বল, ওভাল। এই সিম্বলটা ব্যবহার করা হয় হচ্ছে অ্যাট্রিবিউটের জন্য। এটা কার জন্য, অ্যাট্রিবিউটের জন্য। আরেকটা সিম্বল আছে, এইটাও সেম দেখতে, ভালো করে বোঝো, এটাও সেম দেখতে, কিন্তু এর ভেতরে একটা আন্ডারলাইন করা আছে। তাহলে এটার সঙ্গে এটার পার্থক্য কি, এটা যেমন খালি নরমাল অ্যাট্রিবিউটের জন্য, এটা হচ্ছে প্রাইমারি কি অ্যাট্রিবিউটের জন্য, এটা হচ্ছে প্রাইমারি কি অ্যাট্রিবিউটের জন্য। আরেকটা বলছি দেখো, এটাও একই রকম, ছবিটা দেখে মনে হবে একই রকম, কিন্তু এগুলোর মানে আছে আলাদা। এটাকে বলা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য। এটাকে ব্যবহার করা হয় মাল্টি ভ্যালু, মানে কি একটা ওভালের মধ্যে আরেকটা ওভাল থাকবে, এটাকে বলা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। আচ্ছা, আরেকটা জিনিস মিস করে গেছি, এই যে এন্টিটি ছিল, এই একই রকম ওই এন্টিটির মতনই আবার একটা আছে, এই যে একটা এন্টিটি, তার মধ্যে আবার একটা এন্টিটি, অর্থাৎ এন্টিটির মধ্যে এন্টিটি, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে উইক এন্টিটি, উইক এন্টিটি, এটাকে বলা হচ্ছে উইক এন্টিটি। আচ্ছা, আর কি আছে, ও এটা মিস করে গেছি, আর একটা হচ্ছে এই যে ডায়মন্ডের মতন, এই সিম্বলটা ব্যবহার করা হয় হচ্ছে রিলেশনশিপের জন্য, রিলেশনশিপ শো করানোর জন্য এটা।
আর এই যে লম্বা লাইন, এটা হচ্ছে সরল রেখা, যেটা হচ্ছে লিঙ্কের জন্য, লিঙ্ক অর্থাৎ একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলের মধ্যে কি সম্পর্ক, এটাকে দুটোকে জোড়ার জন্য ব্যবহার করা হচ্ছে লাইন। তো এই যে সিম্বল গুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম, এই যে এই সিম্বল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। এই সিম্বল গুলো খুব ইম্পর্টেন্ট। এই সিম্বলের যে বইতেও দেখবে পেজ নাম্বার মেবি কত আছে, পেজ নাম্বার 78। সকলে কিন্তু এই যে সিম্বল যতগুলো আছে এগুলোকে কিন্তু একটু ভালো করে কিন্তু দেখে নাও প্রত্যেকে। এই সিম্বল অনুযায়ী কিন্তু আমি পরের দিন এখান থেকে কিন্তু ইয়ার ডায়াগ্রাম বানানো শুরু করব আমরা। তো আবার বলছি, তোমরা একটু কাইন্ডলি এই সিম্বল গুলো দেখে নেবে, প্রত্যেকটা সিম্বলের কাজ, এবং শর্টকাটে তোমাদের জন্য আমি এখানে প্রত্যেকটা সিম্বলের শর্টকাট কাজগুলো লিখে দিয়েছি, এগুলো বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা শেপ তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে, যে এক একটা শেপ দিয়ে বলতেই পারে যে এই শেপটা কি পারপাস ইউজ হয়। উল্টোটাও হতে পারে, বলতেই পারে অ্যাট্রিবিউটের জন্য কোন সিম্বল বা কোন শেপ ব্যবহার হয়, তোমাকে বলতে হবে। প্রাইমারি কি এর জন্য কোন শেপ ব্যবহার হয় সেটাকে এক্সপ্লেন করতে হবে। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কি ব্যবহার হয় সেটা বলতে পারে। তো প্রত্যেকটা শেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু সকলেই শেপ গুলো একটু পড়ে নেবে। তো আবার বলছি, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি, বেশিক্ষণ আর সময় নেবো না, যেহেতু রাত হয়ে গেছে, শীতের রাত, তোমরা হয়তো ডিনার করবে। তো সকলকে যেটা বললাম আমি, পরের দিন তোমাদের, এরপরে এই সপ্তাহে যদি পসিবল হয় আমি এই সপ্তাহে আবার একটা ক্লাস নেব। তো তোমরা কিন্তু সকলে এগুলো একটু দেখে রাখো। ওকে, আমি তোমাদেরকে ভিডিওটাও শেয়ার করে দেবো, আশা করি হয়ে যাবে। তাহলে গুড নাইট সকলকে।